না হ্যালো থাকলে শান্ত তাহলে। ভাই, হ্যাঁ বলো। আমার হলো যে একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমরা যে পপ করি না, তো হুম। ওইটা কি, ওটা তো ডিলেটের মতোই তাই না? কারণ আমি যদি ইসে থেকে হ্যাঁ একটা হ্যাঁ 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 হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে যে তুমি লাস্ট ভ্যালুটা আর কি অলওয়েজ মানে ডিলিট করতেছে আর কি। আচ্ছা আচ্ছা। আর এটা হলো পিং, আপনি করে পিং করে আপনার আইপি অ্যাড্রেস বের করছিলেন, তো হুম আপনি হুম। ওইটা কোথায় ইনপুট করছিলেন? না আসলে আমি বের করতে পারি নাই, বানায় বানায় দিয়ে দিছি আইপি ও অ্যাড্রেস। আচ্ছা আচ্ছা আচ্ছা। না ওইটা হচ্ছে, ওয়েট। এটা আমার এখানে কোথায় পাবো আমি? আচ্ছা ওইটা, হ্যাঁ ভাই, এটা তো বুঝছি, মানে হ্যাঁ আপনার এই এখানে যে আছে এই আইপি কিন্তু। অ্যাড্রেসটা। হ্যাঁ ভাই বুঝছি, কিন্তু ও আচ্ছা আমি আচ্ছা আচ্ছা। কোথা থেকে বের করব, এটা জিজ্ঞেস করছে আর কি। আমি ও, কোথায় কোথা এটা? থেকে বের করবে না, তুমি একটা ডিকশনারি ক্রিয়েট করবে। ফর এক্সাম্পল ধরো দাদা হচ্ছে। ওই যে কমান্ডটা দিলেন না, ও জানতে চাইতেছে যে উইন্ডোজ এই কমান্ডটা কোথায় দিয়ে বের করবে, এটা জানতে চাইতেছে। ও হ্যাঁ আচ্ছা 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 উইন্ডোজে। আচ্ছা, উইন্ডোজে কমান্ড প্রম্পটে সিএমডি তে। ও আচ্ছা, আমি তো নোটবুকেরটাতে দিয়ে দিয়ে কি যে ওহ, করছি যে। না না, এটা হচ্ছে টার্মিনাল আর কি। ওই উইন্ডোজ এর ক্ষেত্রে আর কি কমন প্রবলেম, উইন্ডোজ এর একটা টার্মিনাল আছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ ওইটা হ্যাঁ। আসলে খুব কমপ্লেক্স। পাওয়ার শেল, যেটা উইন্ডোজ পাওয়ার শেল একটা আছে। তো ইউজুয়ালি মানে পাওয়ার শেলের মানে অনেক মানে কমপ্লেক্স কমান্ড আছে আর কি, ওগুলো আমরাও ওইভাবে আর কি যাই না। যারা শুধুমাত্র কাজ করে উইন্ডোজ সিস্টেম নিয়ে একবারে আহ মানে স্ক্রিপ্টিং করে আর কি, তারাই শুধুমাত্র আর কি মানে জানে আর কি ওই কমান্ড গুলো। জি ভাই, আসছে, এখন আসছে। আচ্ছা, ওকে। আর কার কোনো ইস্যু নাই? ওকে, তাহলে আজকে আমরা আহ ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই কোশ্চেনটা হচ্ছে, আমরা ফর লুপের জন্য 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলো ইনপুট দিলাম, তো আউটপুট এটা আমরা রিভার্স বা ব্যাকওয়ার্ড ভাবে কিভাবে পাবো নাম্বারগুলো? তুমি লিস্টে আগে ইনপুট নিতে পারো, তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি রেঞ্জ নিজেই একটা লিস্ট, সো পরে জাস্ট রিভার্স করলেই হবে। যেমন ফর এক্সাম্পল দেখো, আমি এই ইকুয়াল টু ধরো নিলাম হচ্ছে রেঞ্জ 1 থেকে 11, মানে 1 থেকে 10 অ্যাকচুয়ালি যেটা। সো আলটিমেটলি আমি যদি একে চেক করি, আচ্ছা এটাকে লিস্টের মধ্যে নিতে হবে। ওকে, সো 1 থেকে 10, ঠিক আছে। এখন এর এর তার মানে এর মধ্যে আমি হচ্ছে এই ভ্যালুগুলো পাইলাম। এখন তাহলে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে লিস্টের পথে রিভার্স ফাংশন আছে না, চেক করি। আচ্ছা, হ্যাঁ, লিস্টের জন্য রিভার্স ফাংশন আছে, সো তুমি রিভার্স ফাংশন ইউজ করতে পারো। রিভার্স ফাংশন ইউজ করে জাস্ট উল্টা ভাবে পাইতে পারো। আরেকটা যেটা কাজ করা যায় সেটা হচ্ছে উম, এর ভ্যালু তো এখন এটা উল্টা দিকে আছে। এখন এটা যদি আমি আবার আরেকবার রিভার্স করি, অন্যভাবে রিভার্স করি আর কি, এটা অন্যভাবে রিভার্স করতে গেলে এই যে এরকম এই জায়গাগুলোতে আমরা স্টার্টিং আর এন্ডিং দিতাম, তো নো স্টার্টিং নো এন্ডিং এন্ডিং। আর আগে হচ্ছে 1 করে ইনক্রিমেন্ট হইতো, সো আমি এখন -1 দিব, তাহলে পিছন থেকে ইনক্রিমেন্টটা আসবে, মানে ব্যাকওয়ার্ডে আসবে। সো রান দিলাম, এখন এই যে এখন আবার উল্টা দিকে চলে আসলো। এই হচ্ছে ব্যাপার, মানে দুইভাবে রিভার্স করা যায়, একটা হচ্ছে রিভার্স ফাংশন ইউজ করে, আর আরেকটা হচ্ছে এই যে এইটা ইন্ডেক্সিং ইউজ করে, ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং ইউজ করে। এবং এইটা হচ্ছে স্ট্রিং এর জন্য কাজ করে। ফর এক্সাম্পল আমি যদি এটা দেই, এই যে জাস্ট রিভার্স হয়ে গেছে। তোমাদের কি এই জিনিসটা কি মনে আছে, এটা কি ছিল? দাদা এটা কি যে ডিকশনারির কোলন বসাইলেন, মানে এটা কি? না 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 না, কোলন, আচ্ছা ওয়েট, কোলন তোমরা মনে হয় ভুলে গেছো। আমি যদি টেস্টের ইন্ডেক্সিং করি, ধরো টেস্টের হচ্ছে আমি
3 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করব। এই যে 3 মানে হচ্ছে 0 1 2 3, 3 পয়েন্টে কি আছে এস, তারপরে হচ্ছে 3 থেকে এরকম 4 5 6 7 8 9, সো এই পর্যন্ত যায়টা সে প্রিন্ট করবে। এটা কি ভুলে গেছো ইন্ডেক্সিং করাটা? এটা স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং। তোমরা স্ট্রিং এর ইন্ডেক্স ভুলে গেছো? Wait, মনে পড়ছে দাদা। যেমন আমি যদি ধরো আই কে অ্যাক্সেস করতে চাই, এই আই এর ইন্ডেক্স কত? 0 Two. 1 2, সো আমি যদি এখানে 2 দেই তাহলে হচ্ছে হ্যাঁ আই মনে কে আমি পড়ছে দাদা, ইন্ডেক্স মনে করলাম। পড়ছে। এখন এটা হচ্ছে রেঞ্জ, যে এটা স্টার্টিং, এটা হচ্ছে এন্ডিং। সো স্টার্টিং ইন্ডেক্স থেকে এন্ডিং, মানে এন্ডিং -1 ওই পর্যন্ত যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে হচ্ছে এরকম। আর আমি যদি এখানে আরেকটা দেই, দ্যাট মিন্স এর পরেরটা আসলে হচ্ছে ওই যে ইনক্রিমেন্ট টাইপের আর কি, কিংবা কত গ্যাপে যাবে। সো ওই জিনিসটাই হচ্ছে এখানে, যে আমি স্টার্টিংও দিব না, এন্ডিংও দিব না, আমি জাস্ট এটা হচ্ছে ব্যাকওয়ার্ড আর কি। -1 দেওয়া মানে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ডে আসবে। সো ইন দ্যাট কেস এটা তখন রিভার্সের কাজ করে। এই হচ্ছে থিম। আর লিস্টের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, লিস্টের এইভাবে তো করা যায়, মানে ওই যে বলছিলাম যে লিস্ট আর স্ট্রিং এর অনেকগুলা হচ্ছে অপারেশন সেম, এইটা হচ্ছে কমন। আর লিস্টের এডিশনাল যেটা করা যায় সেটা হচ্ছে যে রিভার্স একটা ফাংশন আছে, সো ওইটা ইউজ করা যায় আর কি। আচ্ছা ওকে, সো লিস্টের হচ্ছে আজকে আরো কয়েকটা জিনিস দেখি। লিস্ট কম্প্রিহেনশন তো দেখাই তোমাদেরকে, মানে আরেকটা শর্টকাট আছে আর কি, খুব ভালো। সেটা হচ্ছে ফর এক্সাম্পল, ধরো হচ্ছে আগে আমরা এরকম করতাম, যে একটা ব্ল্যাঙ্ক লিস্ট নিচ্ছি, ফর এক্সাম্পল সি একটা নিলাম ব্ল্যাঙ্ক লিস্ট। তো দেখা যাচ্ছে আমাদের এরকম দরকার হতে পারে, ফর আই ইন রেঞ্জ এরকম দিলাম, ধরো হচ্ছে 6 পর্যন্ত। আমরা হচ্ছে ইয়া করব, কি জানি বলে, ধরো সামথিং এসকিউ নিলাম, মানে ধরো স্কোয়ার করবো ফর এক্সাম্পল। মানে আমি হচ্ছে আই এর যে ভ্যালুগুলো আছে, আই এর প্রত্যেকটা ভ্যালুকে আমি স্কোয়ার করবো। সো আমি এরকম করলাম আই স্টার স্টার 2। তারপর কোরিডোরে কি করতেছি, সি ডট অ্যাপেন্ড এসকিউ, নাকি? সো আমি যদি এটা করি, এরপর আমি যদি প্রিন্ট সি দেই, রান দিলাম, এই যে তার মানে আই এর ভ্যালু এখানে কত কত আসবে, 0 থেকে 5 পর্যন্ত। তো আলটিমেটলি প্রত্যেকটাকে আমি বর্গ করতেছি, বর্গ করে আমি সেটা লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে দিচ্ছি। সো ফাইনালি আমি হচ্ছে এই লিস্টটা পাইলাম। ওকে, তো এইটা হচ্ছে এক লাইনেই করা যায়। কিরকম এক লাইনে করা যায়? ফর এক্সাম্পল এরকম আমি হচ্ছে নিলাম এরকম, যে তোমার হচ্ছে আই স্কোয়ার ফর আই ইন রেঞ্জ কত দিলাম, 6। ওকে, সো আমি যদি এটা প্রিন্ট করি এখন, প্রিন্ট ডি, এই যে সেম। সো আলটিমেটলি আগে আমরা এতদিন তোমাদেরকে আমি এইভাবে অলওয়েজ দেখে আসছি জিনিসগুলা, যে মানে কাজটা একটু মানে লেন্দি হইলেও, মানে জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার বেসিক। তো এখন আস্তে আস্তে অ্যাডভান্স কিছু জিনিসপত্র শিখবে আর কি। যেমন আজকে আমি দুই একটা হয়তো জিনিসপত্র দেখাইতে পারি এরকম, এরপরে এরকম রেগুলারই অল্প অল্প করে তোমাদেরকে দেখাবো আর কি। বেশ কিছু শর্টকাট আছে, মানে পাইথনে অনেক ভালো ভালো শর্টকাট আছে, যার কারণে পাইথন অ্যাকচুয়ালি আরো অনেক ছোট হয়ে যায়। তো তার মধ্যে একটা বড় বড় হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। তো এখানে যেটা ব্যাপার, এই যে আমি এখানে থার্ড ব্র্যাকেট যে দিচ্ছি, তার মানে এই অলরেডি লিস্টের মধ্যেই আছে, মানে এই একটা লিস্ট। এবং লিস্টের মধ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, আমি প্রথমে রাখতেছি হচ্ছে আমি কোন কোন টাইপের, মানে ওই ধরো হচ্ছে একটা ভ্যালু, ওই ভ্যালুর উপর কোন একটা অপারেশন, যেমন এই যেখানে আমি এই অপারেশনটা চালাইছি। সো প্রথমে হচ্ছে অপারেশন অথবা ওই পার্টিকুলার ভ্যালুটা। যেমন আমি এখানে অপারেশন যদি না করি, আমি
অপারেশন করলাম না, আমি শুধু আই এর ভ্যালুগুলোকেই নিব। ওকে, সো আমি রান দিলাম, এই যে শুধু আই এর ভ্যালুগুলো পাইলাম। তো জিনিসটা হচ্ছে এরকম যে এখানে হচ্ছে আমার যেই ভ্যালুটা অ্যাকচুয়ালি স্টোর হবে, আর এইটা হচ্ছে আমার আইটারেশন মানে লুপ। সো আমি লুপের মধ্যে দিয়ে আমি দেখতেছি যে আসলে আমি কত থেকে কত পর্যন্ত ভ্যালু নিচ্ছি, এবং সেই ভ্যালুটা আইদার সেই ভ্যালুটা অথবা সেই ভ্যালুর উপর পার্টিকুলার কোনো একটা অপারেশন। সো আলটিমেটলি এইভাবে সে যতক্ষণ লুপটা চলবে ততক্ষণ পর্যন্ত সে এই ভ্যালুটা এই লিস্টের মধ্যে স্টোর করতে থাকবে। সো আলটিমেটলি এরকম প্রতি লুপে এই যে একটা 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 করে ভ্যালু এখানে স্টোর হয়ে গেছে এবং এটা বাই ডিফল্ট একটা লিস্ট হয়ে চলে আসছে। সো আমাকে এখানে যেই কাজগুলো করতে হচ্ছে না, এই শুরুতে আমাকে একটা ব্ল্যাঙ্ক লিস্ট ডিক্লেয়ার করে আসতে হচ্ছে না, আলাদা করে লুপ চালায় লুপের ভিতরে ঢুকে ঢুকে এরকম ভাবে আর কষ্ট করে অ্যাপেন্ড করা লাগতেছে না, ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে আমরা এক লাইনের মধ্যেই করে ফেলতে পারি। এবং এখানে যে অপারেশনটা আছে, এবং মানে এখানে যে শুধুমাত্র তুমি ভেরিয়েবল উপর অপারেশন করতে পারবা তা না, তুমি এটা ফাংশনের উপরেও করতে পারবা। যেমন ফর এক্সাম্পল ধরো আমরা এরকম একটা ফাংশন নিলাম যে ইভেনট। তো ইভেনটের মধ্যে নামকে পাস করলাম। সো যদি এরকম ইফ নাম %2 = 0, দেন আমরা বলতেছি আচ্ছা প্রিন্ট ইভেন else তো তোমরা এখন যে কাজটা করতে পারো, ধরো আমার কাছে একটা লিস্ট অলরেডি আছে, টেস্ট নামের লিস্ট আছে, এখানে আমি কিছু ভ্যালু অলরেডি দিয়ে রাখছি 3 6 9। ওকে, সো আমি হচ্ছে এই ভ্যালুগুলোর জন্য চেক করবো, তাহলে আমি এরকম ভাবে চেক করতে পারি। আচ্ছা এখানে হচ্ছে ওকে, আমরা জাস্ট ট্রাই করে দেখি কি আসে। যদি আমি এখানে প্রিন্ট করছি, অ্যাকচুয়ালি প্রিন্ট না করে অন্য একটা কাজ করা যায়। আমরা রিটার্ন ওই নাম্বারটা দেব, রিটার্ন নাম এলস রিটার্ন, কোনো কিছু দিব না, কোনো কিছু রিটার্ন করবো না। আচ্ছা, তো আমরা এখান থেকে জাস্ট করতে পারি যে যেগুলো শুধুমাত্র ইভেন নাম্বার হবে সেগুলোকে আমি রিটার্ন করব, বাকিগুলোকে আমি রিটার্ন করব না। আচ্ছা আমি কি এখানে আদৌ কোনো ইভেন নাম্বার দিয়েছি? হ্যাঁ দিয়েছি, আরো দু একটা দিই। ওকে, সো এখন আমরা তাহলে এক কাজ করি, নতুন একটা নেই, ই নামে আমি একটা লিস্ট নিলাম, মানে যেখানে আমি লিস্ট কম্প্রিহেনশনটা চালাবো। সো আমি এখানে অ্যাকচুয়ালি এই ফাংশনটাকেই কল করবো, ইভেনট ফাংশনের মধ্যে। আচ্ছা আগে লুপ ঘুরে আসি, ফর আই ইন, আমার অ্যাক্সেস করব আমি এই যে এইটাকে, সো ফর আই ইন টেস্ট, আর ইভেন অর্ডারের মধ্যে তাহলে আমি কাকে পাস করব? আই কে পাস করব। ওকে, সো আমি এখন প্রিন্ট ই দেই, রান দিলাম। এই যে দেখো প্রথমটা আমার বিজোড় ছিল নান, কোনো কিছু সে রিটার্ন করে নেই। পরেরটার জন্য এই যে 6 রিটার্ন করছে, যেগুলো যেগুলো জোর পাইছে ওগুলো সে রিটার্ন করছে, এই যে এই কয়টা জোর পাইছে রিটার্ন করছে, মানে ওই ভ্যালুটাই রিটার্ন করছে, আদারওয়াইজ হচ্ছে নান রিটার্ন করছে। অথবা আমরা এখানে এক কাজ করতে পারি, আমরা এখানে ট্রু ফলস রিটার্ন করতে পারি, রিটার্ন ফলস। সো আমি এটা হচ্ছে এক কাজ করি, এটা হচ্ছে ইভেন টেস্ট ইভেন দেই নাম, তাহলে ক্লিয়ারলি বুঝা যাবে। সো এটা দিলাম হচ্ছে টেস্ট ইভেন, রান দিলাম। এই যে প্রথমটা অড, সো ফলস, মানে অডের জন্য আমি ফলস দিছি, আর কি জানি বলে জোরের জন্য ইভেনের জন্য আমি হচ্ছে রিটার্ন মানে ট্রু রিটার্ন করছি। সো সেই ক্ষেত্রে ট্রু, এই যে যেগুলো যেগুলো জোর সেগুলোর ক্ষেত্রে আমার হচ্ছে ট্রু। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এমন করতে পারি যে আমরা এরকম ট্রু ফলস না রাখে আমরা শুধুমাত্র একটা লিস্ট তৈরি করব যেটা শুধুমাত্র ইভেন হবে, সেটাও আমরা করতে পারি, মানে ফিল্টারিং করবো আর কি।
তাহলে ফিল্টারিং করলে আমার কি লাগবে, একটা জাস্ট ইফ কন্ডিশন লাগবে। তাহলে আমরা এক কাজ করি, আমরা আরেকটা নতুন নেই, টেস্ট ওয়ান নামে আরেকটা লিস্ট নেই, অথবা টেস্ট লিস্ট যেটা আছে ওইটাই থাকুক, টেস্ট যা আছে তাই থাকুক। আমরা এক কাজ করি, শুধু ইভেন একটা লিস্ট তৈরি করব, ইভেন লিস্ট। ওকে, সো আমরা লিস্ট কম্প্রিহেনশন চালাবো, আবার লিস্ট কম্প্রিহেনশন চালাবো। তাহলে এক কাজ করি, আমরা হচ্ছে আই কে নিব, কখন নিব, আগে হচ্ছে একটা লুপ চালাই ফর আই ইন, কাকে অ্যাক্সেস করতেছি, টেস্টকে। ওকে, সো টেস্ট। এখন এখানে আচ্ছা যে কাজটা করবো আমরা, এখানে একটা এডিশনাল কন্ডিশন অ্যাড করে দেব, ইফ আই পার্সেন্টেজ টু ইকুয়াল 0। সো আমি যদি এখন প্রিন্ট করি ইভেন লিস্ট, এই যে দেখো শুধু ইভেন্ট গুলো চলে আসছে। এইটা অ্যাকচুয়ালি কি জানো, এইখানে আমি যে কাজটা করছি ওইটাকে যদি আমি ইলেবোরেট করে লিখি তাহলে জিনিসটা হচ্ছে এরকম, কি জানি ইভেন্ট লিস্ট, প্রথমে একটা ব্ল্যাঙ্ক নেওয়া লাগবে, তারপরে কি করতে হবে, ফর আই ইন টেস্ট ইফ আই পার্সেন্টেজ টু ইকুয়াল 0, দেন যেটা করতে হবে ইভেন্ট লিস্ট ডট অ্যাপেন্ড, এর মধ্যে হচ্ছে আই চলে যাবে। সো এই আচ্ছা প্রিন্টটাও দিয়ে দিই, প্রিন্ট হচ্ছে ইভেন্ট লিস্ট। সো এটা আমি আর রান করলাম না, জিনিসটা আসলে একই। তো আচ্ছা রান করেই দেখে, ওই যে একই। সো জিনিসটা হচ্ছে এরকম যে এই পুরা কোডটার শর্ট ভার্সন হচ্ছে এইটা, মানে লিস্ট কম্প্রিহেনশন। মানে এইখানে আছে দেখো, এখানে আমি এখানেই লুপ চালাইছি, এই যে এই সেম লুপটা এখানে চালাইছি, তারপরে আমি এই কন্ডিশনটা এর মধ্যে দিয়ে দিছি, ঠিক আছে। এবং আমি কোন ভ্যালুটাকে অ্যাকচুয়ালি রাখতেছি লিস্টের মধ্যে, আই কে রাখতেছি। সো আই এর মানে আই কে যে রাখবো, শুরুতে আমি লুপ চালাবো, তারপর কন্ডিশন দিচ্ছি, দেন আমি আই কে রাখতেছি। সো আমার কন্ডিশনটা যদি ফুলফিল হয় তাহলে শুধুমাত্র আমি আই কে এখানে রাখবো। সো এখানে কি হচ্ছে, আমার এখান থেকে ফিল্টার হয়ে টয়ে যেগুলা ইভেন্ট, শুধুমাত্র ওগুলো আমার এখানে থাকতেছে, বাকিগুলো হচ্ছে এখানে থাকতেছে না। সো এই বড় প্রোগ্রামটার শর্ট ভার্সন হচ্ছে এই যে এটা। সো লিস্ট কম্প্রিহেনশন দিয়ে আমি হচ্ছে এই যে এডিশনাল লাইনগুলো এখানে এক লাইনে করে ফেললাম। এই হচ্ছে তোমার লিস্ট কম্প্রিহেনশন। তো এরকম আর কি, যে লিস্ট কম্প্রিহেনশনের মধ্যে তুমি ফাংশন করতে পারো, লিস্ট কম্প্রিহেনশনের মধ্যে তুমি কন্ডিশন, লুপ সবই অ্যাকচুয়ালি ইউজ করতে পারো। সো এইটা হচ্ছে মানে একটা সুবিধা আর কি, যে বড় বড় প্রোগ্রামকে এভাবে ছোট করে ফেলা যায় আর কি। এখন বলো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটা শুরুর দিকে একটু মনে হইতে পারে, কিন্তু দাদা এটা ছোট জিনিস করে করলেই তো পারতাম, ওটাই বড়টা হ্যাঁ ছোট করে করলে পারতে, বাট ইন দ্যাট কেস তোমার হচ্ছে এই যে এই বেসিকটা ক্লিয়ার হইতো না আর কি। তো আলটিমেটলি এতদিন ধরে এই জিনিসটা যদি বুঝছো, এখন এই জিনিসটা থেকে এটাতে কনভার্ট করা খুব ইজি। সো এইটা হচ্ছে তোমার বেস। সো এতদিন ধরে তোমাদেরকে হচ্ছে এই বেসটাই করানো হয়েছে, এবং এখন হচ্ছে লিস্ট কম্প্রেশন। যেমন লিস্ট কম্প্রেশন শুরুর দিকে অনেকে আরো কনফিউজ থাকতে পারে, কিন্তু এই জায়গায় কারো কনফিউশন অপশন নেই, এই জায়গায় খুব ক্লিয়ারলি বুঝা যাচ্ছে যে কোন লাইনের পর কি হচ্ছে না হচ্ছে। বাট এখানে অ্যাকচুয়ালি লিস্ট কম্প্রিহেনশনে অনেক সময় দেখা যায় যে অনেকে জিনিসটা ক্যাচ নাও করতে পারে কিংবা কনফিউজ হতে পারে, কারণ এখানে কোলন টোলনের কোনো ব্যবহার নেই। এই যে এখানে যেরকম কোলন ব্যবহার করে, ইন্ডেন্টেশন টিন্ডেন্টেশন এইসব অনেক কিছু আছে, এখানে এগুলো কোনো কিছুরই ব্যবহার নেই। সো দ্যাটস ওয়াই এরকম আর কি। যাই হোক, তো এই হচ্ছে তোমাদের লিস্ট কম্প্রিহেনশন। তো লিস্ট কম্প্রিহেনশন করার মানে মেইনলি যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে শুরুতে একটা ব্ল্যাঙ্ক ডিক্লেয়ার করে আসা, দেন অ্যাপেন্ড করে করা, এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য একবারে সরাসরি এখানেই সব কাজ করে ফেলা যায়, এক লাইনেই করে ফেলা যায়। মানে এক লাইনেই লিস্ট তৈরি করে এক লাইনেই লিস্ট তৈরি করে ফেলা যায় আর কি, যে যেই জিনিসটার তুমি লিস্ট চাচ্ছ আর কি সেটা। তো এই হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। এখন বলো ভাই হ্যাঁ হ্যাঁ, আপনি হলো গিয়ে সেকেন্ড মানে 16 নম্বরে অ্যাপেন্ড আই দিলেন, হুম ওইটাই কি আপনার 15 নম্বরে যে আই দিয়ে শুরু করলেন, আই ফর আই ইন টেস্ট হুম হুম ইফ, হুম মানে এভাবে অ্যাকচুয়ালি আমি কাকে অ্যাপেন্ড করতেছি, আই কে। সো আই এখানে কে, তো এর জন্য শুরুতে থাকবে সেই ভেরিয়েবলটা হ্যাঁ যাকে আমি যাকে অ্যাকচুয়ালি এখানে অ্যাপেন্ড অ্যাপেন্ড করব। করতেছি। আচ্ছা যেমন এই যে আচ্ছা। এখানে মনে আছে আই স্টার স্টার 2, তার মানে আমি এখানে কাকে হুম, অ্যাপেন্ড করতেছি, আই এর বর্গকে অ্যাপেন্ড করতেছি। বর্গকে অ্যাপেন্ড করতেছে। আচ্ছা আচ্ছা। এক্স্যাক্টলি। সো এখানে হচ্ছে যেই ভ্যালুটা অ্যাকচুয়ালি লিস্টের মধ্যে থাকবে, আর এখানে হচ্ছে ওই যে লুপ কন্ডিশন কার উপর বেস করে
এই এই ভ্যালুটা আসবে আর কি, এই ভেরিয়েবলের ভ্যালুটা আসবে, সেইটা হচ্ছে এই যে এখান থেকে আসতেছে। পরে লুপ কন্ডিশন যা কিছু আছে আর কি সব পরেরটা থেকে আসতেছে। বুঝতে পারছো এখন? জি ভাই, বুঝতে পারছি। তাহলে ভাই এইভাবে করে কি আমরা যে একবার করেছিলাম মানে বিভিন্ন কোর্সের যে নাম্বার বের করেছিলাম, তো ওই বড় বড় কোড গুলা কিভাবে এক লাইনে করা যাবে, ও যে না না বাংলাতে না, কত? ওগুলার জন্য ওগুলার জন্য খুব টাফ হয়ে যাবে, মানে এখানে বেশি বড় হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। এটা হচ্ছে মোটামুটি যদি এরকম ছোটখাটো ফিল্টারিং এর কাজ থাকে, ছোটখাটো কাজ থাকে, তাহলে লিস্ট কম্প্রেশন করা ভালো। ওই ওই রকম বড় বড় ক্ষেত্রে যেখানে তোমার অ্যাকচুয়ালি 10 মানে 5-6টা কন্ডিশন আছে, সেগুলো এই জায়গায় না দেওয়াই ভালো, কারণ এটা অনেক লম্বা হয়ে যাবে এবং কমপ্লেক্স হয়ে যাবে। সেটা তোমার এরকম মানে লাইন বারুক সমস্যা নেই, বাট ইজি রাখাটা ভালো। ইভেন অনেক আচ্ছা সময় অনেকে এটাও সাজেস্ট করে যে আহ, তোমার মানে রিডেবিলিটির জন্য মানে এই এই ধরনের কোড করাটা হচ্ছে বেটার, কারণ রিডাররা এটা থেকে আরো ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারবে। তবে এটাও সহজ, মানে ছোট কোডের জন্য লিস্ট কম্প্রিহেনশন সবাই এনকারেজ করে আর কি, যে ছোট কোডের জন্য খালি খালি এডিশনাল লাইন অ্যাড না করে জাস্ট এক লাইনে কাজ করে ফেলা যায়। বাট তোমার যদি এরকম এই জায়গায় 8-10টা ফিল্টারিং করা লাগতেছে, আরো কয়েকটা লুপ চালানো লাগতেছে, তাহলে ইন দ্যাট কেস মানে নেস্টেড ফর লুপ, নেস্টেড কন্ডিশন, এই ধরনের জিনিসপত্র থাকলে এই জায়গায় না ঢুকানোটাই বেটার। ঠিক আছে, আচ্ছা। আর এই ভাই হচ্ছে আপনি ব্যাপার। হলো গিয়ে আমাদেরকে যে প্রাইমের জন্য, প্রাইম চেকিং এর জন্য আর কি হুম হুম। কতগুলা সাইট আমাদেরকে সাজেস্ট করেছিলেন, তো ওখানে তো আমি 2 দিন ধরে ঘুরতেছি। তো ওখানে ফ্ল্যাগ দেখলাম, যে ফ্ল্যাগ লিখে তারপর ওটা ট্রু না ফলস কি সব হ্যাঁ, দিচ্ছিলাম, আমি বুঝিনি আসলে। অ্যাকচুয়ালি আমাদেরটা তো ওই যে আমি একটা চেক ভেরিয়েবল ইউজ করছিলাম মনে আছে? সো অ্যাকচুয়ালি ওইটাই, মানে চেক ভেরিয়েবল বলতে কি জাস্ট একটা ভেরিয়েবল আর কি, মানে সোজা বাংলা ওরা হচ্ছে ফ্ল্যাগ নামে একটা ভেরিয়েবল ইউজ করছে, যেটার মাধ্যমে ওরা ট্রু অথবা ফলস উল্লেখ করছে। সো পরবর্তীতে আসে ওইটা আর কি চেক করছে, যে যদি ভিতরে ট্রু হয়ে আসে তাহলে এই রেজাল্ট, যদি ভিতরে লুপের ভিতরে ফলস হয়ে বের হয়ে আসে তাহলে এই রেজাল্ট, জাস্ট এইটাই, মানে জাস্ট চেক করার জন্য। আচ্ছা মানে চেকিং এর ব্যাপারটা হচ্ছে কি, প্রোগ্রামিং এ হচ্ছে তোমাকে লজিক ইউজ করতে হবে, এখন লজিকের জন্য তোমাকে মানে কিছু না কিছু ইউজ করতে হবে আর কি। যেমন আমি একটা আমি একটা জিনিস বললাম এরকম, আমি তোমাদেরকে ইভেন অর্ডার জন্য জিনিসটা আরো ইজি করে তাহলে বলি, তোমরা এখানে কিভাবে ফ্ল্যাগ ইউজ করবে। সো আমি এখানে যেটা ইয়া করলাম, আমি এখানে একটা কাজ করতে পারি, আমি এখানে বলে দিলাম যে ফ্ল্যাগ হচ্ছে ট্রু, তুমি ওখানে যা দেখে আসছো আমি তোমাকে এখানে অ্যাকচুয়ালি ওইভাবেই দেখাচ্ছি। ফ্ল্যাগ নামে আমি একটা ভেরিয়েবল ইউজ করতেছি, ফলস। অ্যাকচুয়ালি আমি এই কাজটা কেন করলাম, আমি এখানে কোনো প্রিন্ট করি নাই, আমি প্রিন্ট পরে করব। আমি এখানে বলেই দিলাম যে সামহাউ যদি আমার এই ভ্যালুটা যদি জোর হয়ে থাকে, তাহলে আমি একটা নতুন ভেরিয়েবল নিলাম যার আমি ভ্যালু অ্যাসাইন করলাম ট্রু, আর যদি না হয় তাহলে আমি তার ভ্যালু অ্যাসাইন করলাম হচ্ছে ফলস। তাহলে আমি এখন জানি যে আমার কোনটার জন্য কোন ভ্যালুটা আসবে। সো আমি এখন কি করব, আমি এখন আরেকটা কন্ডিশন ইউজ করব, যে ইফ flag equal true, then print even else। এখানে আমার আর দেওয়ার দরকার নেই যে ওটা ইকুয়াল টু ফলস, সরাসরি বলে দিলাম else print hot। তার মানে আমি এখানে কি করলাম অ্যাকচুয়ালি, আমি অ্যাকচুয়ালি এখানে একটা চেক করলাম, যে চেক করলাম বলতে যে এখানে আমি একটা ভেরিয়েবল অ্যাসাইন করলাম, ভেরিয়েবল একটা ভ্যালু অ্যাসাইন করলাম। আমি ফিউচারে যে কাজটা করব, আমি জাস্ট চেক করব যে ওই ভেরিয়েবলটার ভ্যালু এই জিনিসটা কিনা, যদি এই জিনিসটা হয় তাহলে এইটা কেন, কারণ আমি এখানে ওইভাবেই আমি জিনিসটা সেট আপ করে রাখছি যে যদি জিনিসটা এরকম হয় তাহলে ওইটার একটা ভেরিয়েবল নিব যেটার ভ্যালুটা এরকম হবে, যদি না হয় তাহলে ভ্যালুটা এরকম হবে। তো আমি ফিউচারে আবার চেক করতে পারি যে যদি আমার ভেরিয়েবলটার ভ্যালু এরকম হয় তাহলে আমার কন্ডিশনটা এরকম, যদি আমার না হয় তাহলে হচ্ছে এরকম। তো তোমরা জি প্রাইমের দাদা ক্ষেত্রে যেটা দাদা বলো, ইফ কন্ডিশনটা ডেফের মধ্যে ঢোকানো যায় না ফাংশনে? ইফ কন্ডিশনটা কিসের মধ্যে? মানে ফাংশনে দেওয়া যায় না ইফ কন্ডিশনটা? তুমি তো এখানে করেই আসতেছো জিনিসটা, আমি তো এখানে একই কাজ দুইবার করলাম। আমি জাস্ট ওকে ফ্ল্যাগ ভেরিয়েবলটার কাজ বোঝানোর চেষ্টা করলাম যে ফ্ল্যাগটা কেন ইউজ করা হচ্ছে। ভাই, এটা আমি আমরা তো এখানে বুঝলাম। সরাসরি প্রিন্ট দিতাম যে প্রিন্ট ইভেন হ্যাঁ প্রিন্ট আউট, আমাদের তো এই 4টা লাইন এক্সট্রা দরকার ছিলই না। আমি জি জাস্ট ভাই, তোমাদেরকে বুঝছি। ফ্ল্যাগের কথাটা বলতেছিলাম যে আমরা যখন প্রাইম চেক করতেছিলাম তখন এখানে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছিলাম, এখানে আমি ফ্ল্যাগ ভেরিয়েবল না, মানে এখানে আমি অন্য নামেও ভেরিয়েবল নিতে পারি, যেমন আমি নিজে চেক ইউজ করছিলাম, চেক ভেরিয়েবল ইউজ এটাই করছিলাম, ভাই, যে এবং আমি বেশিরভাগ এখানে ট্রু ফলস ইউজ করি না, আমি এখানে 1 ইউজ করছিলাম। সো এখানে ইউজ করছিলাম হচ্ছে 0। এটা তো জাস্ট লজিকের জন্য, আমি এখানে
যা ইচ্ছে তাই করতে পারি। সোজা বাংলা আমার লজিকটা ফিউচারে আমাকে চেক করতে হবে। সো আমি এখন এখানে চেক করব যে আমার যদি এটা আমার ইভেন হয়ে থাকে তাহলে কি চেকের ভ্যালু 1 হবে। সো আমাকে ফিউচার জাস্ট চেক করতে হবে যে চেকের ভ্যালু 1 কিনা। যদি চেকের ভ্যালু 1 হয় তাহলে এটা ইভেন, না হলে হচ্ছে অড। জি কিংবা এখানে ভাই 1ই নিতে হবে তা না, আমি এখানে 100 নিলাম। সো আমার ফিউচারে জাস্ট চেক করতে হবে যে চেকের ভ্যালু 100 হয়েছে কিনা। এখন এটা যদি ইভেন হয়ে থাকে তাহলে অবভিয়াসলি চেকের ভ্যালু 100 হবে। তাহলে ফিউচারে জাস্ট আমি চেক করতে হবে যে চেকের ভ্যালু যদি 100 হয় তাহলে আমি বলে দেবো এটা ইভেন নাহলে অড। প্রাইমের ক্ষেত্রে এক্স্যাক্টলি এই জিনিসটাই ছিল তোমাদের, যে আমি একটা এডিশনাল ভেরিয়েবল নিছিলাম যার আমি একটা ভ্যালু অ্যাসাইন করছিলাম, কখন যদি এই কন্ডিশনটা ফিল আপ হয়। সো এই কন্ডিশনটা ফিল আপ হইলে এর ভ্যালুটা এটা হবে। সো ফিউচারে জাস্ট আমার চেক করতে হবে যে এই ভ্যালুটার ভ্যালু এটা হয়েছে কিনা। যদি হয় তাহলে এইটার জন্য যেই রেজাল্ট আসে সেটা আমি প্রিন্ট করব, নাইলে হচ্ছে অন্য রেজাল্টটা প্রিন্ট করব। এখন কি বুঝতে পারছো যে এখানে এডিশনাল একটা ভেরিয়েবল কেন ইউজ করতেছি? জাস্ট চেকিং করার জন্য। আমি জাস্ট এই জন্য মানে নাম দিছিলাম আর কি চেক, ওরা দিছে আর কি ফ্ল্যাগ। এই জি হচ্ছে ভাই, বেশিরভাগই ফ্ল্যাগ দিয়ে ইউজ করতেছিল, এই জন্য আমি অবাক হয়ে গেছি যে এটা সবাই না, একই নাম দিয়ে তোমাদের কেন ইউজ। ভেরিয়েবল যে একটা ফিক্সড নেম ইউজ করতে হবে তা তো দরকার নেই। আমি এখানে র ইউজ করব, সমস্যা জি কি? ভাই, এই জন্য আমি কনফিউজ হয়ে গেছিলাম। আমি এখানে র ইউজ করবো। ভেরিয়েবলের নাম যা ইচ্ছা তাই হয় হোক। আমরা ইউজুয়ালি এমন একটা ভেরিয়েবলের নাম ইউজ করি যেটা অ্যাকচুয়ালি পড়লে যেন বোঝা যায় যে ওটা আসলে কি কাজ করতেছে। সো এই যে আমি এখানে দেখতেছি যে আমার যদি এই কন্ডিশনটা ফিল আপ হয় তাহলে আমি একটা ভেরিয়েবল নিব যার ভ্যালুটা হচ্ছে 100। সো আমাকে জাস্ট ফিউচারে চেক করতে হবে যে ওই ভেরিয়েবলটার ভ্যালু 100 হইছে কিনা। যদি হয় তার মানে এটার জন্য আমার যে রেজাল্টটা সেটা, যদি না হয় তাহলে আমার অন্য রেজাল্টটা। সো জিনিসটা হচ্ছে এরকম, জাস্ট চেক করার জন্য যে এই ভেরিয়েবলটার ভ্যালু এরকম হয়েছে কিনা। ইভেন অন্যটার জন্য এটা চেক করারও দরকার নেই, কারণ আমার এখানে তো দুইটাই অ্যাকচুয়াল কন্ডিশন। সো আমার এটা হলে একরকম হবে, 100 না হইলে যেটা হবে সেটা। 100 না হইলে সেটা পৃথিবীর যে কোনো ভ্যালু হোক গা, তাতে কোনো যায় আসে না। 100 না হইলেই হবে, 100 হইলে ইভেন, 100 না হইলে হচ্ছে অড। মানে 100 ছাড়া আর যে কোনো ভ্যালুর জন্য হচ্ছে অড। আলটিমেটলি আর কোনো ভ্যালু নাই, আলটিমেটলি ওই তো আর কি, মানে অডের জন্য সে অডই রেজাল্ট দিবে আর কি। তো এই হচ্ছে ভালো, এটা হচ্ছে জাস্ট একটা লজিক তৈরি করা যে তুমি একটা পার্টিকুলার চেক পয়েন্ট দিচ্ছ আর কি। মানে এরকম একটা যে এটা তোমার মার্ক আর কি, যে এই পার্টিকুলার মার্কটা পাইলে তুমি বুঝবে যে এই পার্টিকুলার কাজটা হয়েছে কিংবা এই পার্টিকুলার কন্ডিশনটা ফিল আপ হয়েছে আর কি। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এটা জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই, কেন এটা এডিশনাল তো একটা ভেরিয়েবল ইউজ করছিলাম ওই ভাই জাস্ট এটা তো চেক করার ক্লিয়ার। জন্য। আমি হ্যাঁ, শুধু ওকে। ওই নামটা নিয়ে আচ্ছা, নাম কনফিউজ। নিয়ে কোনো সমস্যা নেই, ওইটাই বললাম আর কি যে তুমি পৃথিবীর যা ইচ্ছা তাই নাম ইউজ করতে পারো। তবে ইউজুয়ালি প্রোগ্রামিং এ আমরা অলওয়েজ মানে এমন একটা নাম ইউজ করার চেষ্টা করি যে নামটা পড়ে মানে অর্থটা বোঝা যায় যে ওই ভেরিয়েবলটা আসলে কি টাইপের হ্যাঁ ভ্যালু কন্টেইন করে। যেমন দেখো, আমার এখানে ইভেন্ট লিস্ট নাম দেওয়ার কোনো দরকার ছিল? আমি এখানে এ বি সি ডি ই যা ইচ্ছা তাই দিতে পারি, কিন্তু আমি এখানে ইভেন্ট লিস্ট দেওয়ার কারণে তুমি যখন আমার কোডটা পড়তেছো তোমার বুঝতে সুবিধা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি এই লিস্টের মধ্যে কি টাইপের ডাটা রাখতেছি। কথাটা কি বুঝতে পারছো? আমি এখানে এ জি বি ভাই। সি ডি ই যা ইচ্ছে তাই রাখতে পারি, মানে এই যে এরকম ছোট একটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করে আসতে পারি আমার কাজের সুবিধার জন্য। কিন্তু আমার কাজের সুবিধা মানে এখন সুবিধা হচ্ছে, বাট ফিউচারে যখন আমি আমার নিজের কোড পড়বো তখন আমি বুঝবো না যে এ এ আমি এই ভেরিয়েবলটা কেন নিছিলাম। যদিও ডকুমেন্টেশন আছে তারপরেও যে আমি এই ভেরিয়েবলটা কেন নিছিলাম, এখানে আসলে কি টাইপের ডাটা সেট করছিলাম মনে নেই। বাট আমি যখনই একটা ভেরিয়েবলের নাম এইভাবে সেট করে দিচ্ছি তখনই কিন্তু আমি বুঝে যাচ্ছি যে এই লিস্টটা অ্যাকচুয়ালি কি টাইপের ডাটা সে কন্টেইন করে। কথাটা বুঝতে পারছো? আমি এখানে টেস্ট ইভেন্ট নাম কেন দিছি, জাস্ট ক্লিয়ারলি বুঝার জন্য যে এখানে আসলে কি টাইপের ভ্যালু থাকতে পারে। এই যে এখানে ট্রু ফলস টাইপের ভ্যালু রাখছি আমি। সো আমি দ্যাটস ওয়াই আমি এইরকম একটা নাম ইউজ করছি। সো নাম যখন ইউজ করবা তখন অলওয়েজ মানে ইয়া করবা যে এমন নাম দেওয়ার চেষ্টা করবা যে এই নামটা পরে আর কি বোঝা যায় যে এটা আসলে কি। ঠিক আছে? যেমন এখানে আমি ফাংশনের নাম ইভেন অট না দিয়ে আমি তো এখানে এ বি সি ডি, এখানেও আমি এ বি সি ডি ফাংশনের নামও আমি ওরকম যা ইচ্ছা তাই ইউজ করতে পারি। বাট আমি এখানে ইভেন অট নামটা কেন ইউজ করছি, যেন এই ফাংশনের নাম দেখেই অ্যাকচুয়ালি বোঝা যায় যে এই ফাংশনটা কি কাজ করতেছে। জাস্ট নাম দেখেই বোঝা যেন যায় যে এই পুরো ফাংশনের কাজ কি। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। দাদা হ্যাঁ, ইউজার ডিফাইন ফাংশনে হচ্ছে যে দাদা প্রিন্ট দেওয়ার সময় আমি কোনটা মানে বিষয়টা খেয়াল রাখবো, যে যেটা ডিফাইন করছি ওটা নাকি হচ্ছে একদম শেষ লাইনে আপনি যেটা ইয়া করেন ওটা? প্রিন্ট তো তুমি এখন করবা কি করবা না ফাংশনের ভিতর সেটা তোমার উপরে। ইউজুয়ালি আমরা ফাংশনের ভিতরে প্রিন্ট করি না কিছু, মানে ফাংশন থেকে অলওয়েজ কোনো কিছু রিটার্ন নেই আর কি। সো মানে তাহলে দাদা এটাতে কি কি প্রিন্ট দিবেন মানে এমনি? ও আচ্ছা, এখানে আমার ভুল আছে, আমি এখানে রিটার্ন করি নাই কিছু।
এখানে যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে রিটার্ন ধরো 100, আর এখানে ধরো কি করলাম আমি, আর এখানে ধরো হচ্ছে রিটার্ন 0। তো আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে ফাংশনটা আসলে ক্যাচ করতে হবে। আমি ওটা জাস্ট এমনি নিছিলাম। সো আমি হচ্ছে রয়ের মধ্যে আমি এখন ইভেন অর্ডারের মধ্যে ভ্যালু পাস করব। ইভেন অর্ডার আমি জাস্ট ওইটা তোমাদেরকে এমনি বলার জন্য বলছিলাম। ইভেন অর্ডারের মধ্যে ভ্যালু পাস করবো, ধরো আমি 56কে পাস করলাম। এখন আমি যদি 56কে পাস করি তাহলে ও আমাকে কি রিটার্ন দেবে? ইভেন অর্ডারের মধ্যে 56 পাস করতেছি, 56 কি হিসেবে ঢুকবে? এখানে নাম হিসেবে ঢুকবে। তাহলে নামকে %2 দিয়ে যদি 0 আসে তাহলে রিটার্ন করবে 100। 56কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0ই থাকবে না? তার মানে ফাংশন আমাকে কি রিটার্ন করতেছে? 100। তার মানে রয় অ্যাকচুয়ালি কত রিসিভ করতেছে? 100 রিসিভ করতেছে। সুতরাং রয় যদি এখন 100 হয় তাহলে কি প্রিন্ট করবে? সে ইভেন। সো আমি যদি এখন এটা রান করি, এখন এটা কাজ করবে। এই যে even। আমি জাস্ট লজিকটা বোঝানোর জন্য ওটা দেখাচ্ছিলাম, ওটা কোনো অ্যাকচুয়াল এক্সাম্পল না আর কি। এই যে এখন ঠিক আছে, কারণ এখন আমি ফাংশনটা থেকে কোনো একটা কিছু রিটার্ন করাইছি, দেন আমি জাস্ট ওইটা রিসিভ করছি আর কি। অথবা তোমরা যদি ভিতরে প্রিন্ট দাও তাহলে তোমাদের আর এই এক্সট্রা 4টা লাইন লেখার দরকার নেই। কিংবা ধরো তুমি হচ্ছে মানে যেটা অ্যাকচুয়ালি আমরা আগে করছিলাম আর কি, এই যে আমরা আগে এই কাজটা করছিলাম, প্রিন্ট ইভেন। প্রিন্ট আগে আমরা এই কাজটা করছিলাম। তো এখন আমার কিচ্ছু করা লাগবে না, জাস্ট ফাংশনটাকে কল করলেই হবে। ইভেন অট এর মধ্যে দিয়ে আমি ধরো 65কে পাস করে দেবো। সো 65 এখানে কি হিসেবে ঢুকবে? নাম হিসেবে ঢুকবে। এখন ওকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি 0 থাকবে? থাকবে না। তার মানে এলসে চলে যাবে। এলসে যেটা প্রিন্ট করবে কত? অট। তো আমি যদি এটা রান দিই, অট। পুরা জিনিসটা প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে লজিক। জিনিসটা মানে ফিক্সড কিছু না যে জিনিসটা এইভাবেই করতে হবে। জিনিসটা হচ্ছে যে তুমি কিভাবে ডিজাইন করতেছো, তো সেইটা মানে তুমি কিরকম আউটপুট চাও, তুমি কিভাবে একটা জিনিসের রিটার্ন চাও, সেটা সম্পূর্ণটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার চাওয়ার উপরে। এটা হচ্ছে এটার সাথে মানে ফিক্সড কোনো কিছু নাই আর কি, যে জিনিসটা এইরকমই, এই প্রোগ্রামটা এক্স্যাক্টলি এইভাবে হইতে হবে। একটা প্রোগ্রাম 1000 জন 1000 ভাবে লিখতে পারে, সেম প্রোগ্রাম 1000 জনের বিভিন্ন টাইপের হইতে পারে, যে যেভাবে সাজাইছে আর কি। যে যেভাবে সাজায় আর কি। কারো কারো প্রোগ্রামের, একজনের প্রোগ্রামের সাথে আরেকজনের প্রোগ্রামের মিল হবে এর কোনো গ্যারান্টি নেই, কিংবা একই ভাবেই লিখতে হবে এর কোনো গ্যারান্টি নেই। এটা হচ্ছে যে যেভাবে লেখা, তুমি যেভাবে আউটপুটটা চাও। যেমন আমি এখানে হচ্ছে 100 দিয়ে চেক করছে, আমি 100 দিয়ে, আরেকজন 100 দিয়ে চেক করলো না, আরেকজন 50 দিয়ে চেক করলো। সো সে তখন এখানে বলবে যে যদি এর ভ্যালুটা 50 হয় দেন সেটা ইভেন হবে, না হলে সেটা অড হবে। সো এক একজন এটা এক এক ভাবে চেক করবে, অথবা কেউ এখানে ট্রু ফলস ইউজ করতে পারে। সো যদি ট্রু হয় তাহলে এটা, ফলস হলে হচ্ছে অন্যটা। যে যেভাবে করে আর কি। একটা প্রোগ্রাম অনেক ভাবে তৈরি করা যায়। সো এইটা মানে ফিক্সড কোনো রুল নেই যে জিনিসটা এইভাবেই হইতে হবে কিংবা ওইভাবেই হইতে হবে, এরকম কোনো কিছু নেই। যেমন একজন ভিতরে প্রিন্ট করতে দিতে পারে, ভিতরে প্রিন্ট করে জাস্ট ফাংশনটাকে কল করে দিতে পারে। আরেকজনের ক্ষেত্রে সে না, সে একটা ভ্যালু রিসিভ করবে, রিসিভ করে দেন সে ভ্যালুটাকে চেক করবে, চেক করে সে যে রেজাল্টটা পাবে তার উপর বেস করে সে মানে আর কি ওই প্রিন্ট করবে আর কি, এরকম। এখানে কি কারো কোনো কনফিউশন আছে এই জায়গাটাতে? এই জায়গায় কে কি বুঝো নি? এটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম আর কি। মানে যদি তোমরা ফাংশনের কনসেপ্ট অলরেডি বুঝে থাকো, এই জন্য তোমাদেরকে ফাংশনটা আমি এত গুরুত্ব দিতে বলতেছি। আমি তো আজকে ক্লাস শুরু করছিলাম, মানে ক্লাস দেখাবো ভাবছিলাম। এখন তো তোমরা যদি ফাংশনে কনফিউজ থাকো তাহলে ক্লাস দেখাইতে আমি আরো সময় নিব। দাদা একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, এই আমি ওই গত দিনের আমি ফাংশনটা মোটামুটি মানে মনে হচ্ছে যে বুঝছি, অনেকগুলাই করছি, কিন্তু গতদিন আপনি হলো একটা 10 নম্বর ক্লাসে আর কি, যে এক পাশে সাবজেক্ট থাকে ডিকশনারিতে, এক পাশে হলো নাম্বার থাকে আর কি, পরে আপনি ওই সাবজেক্ট কল ওয়েট, করে 10th 10 নম্বর তো জি দাঁড়াও তাহলে 10th কই? এই যে। এই যে এখানে হ্যাঁ হ্যাঁ এই যে
এই যে সাবজেক্টে যে ইনপুট সাবজেক্ট, হুম তারপর হচ্ছে হলো প্রিন্ট মার্কশিট সাবজেক্ট। তো এইখানে সাপোজ আমি সরাসরি আমি ইনপুট না দিয়ে আমি হচ্ছে হলো ডাইরেক্ট প্রিন্ট দিব হয়তো বাংলা বা ম্যাথ বা সায়েন্স, সেক্ষেত্রে তো আমার অ্যাপোস্ট্রফি দিতেই হবে। অ্যাপোস্ট্রফি ছাড়া কি জিনিসটা কোনোভাবে করা যায়? না, এটা তোমার স্ট্রিং টাইপের ভেরিয়েবল, তো তোমাকে স্ট্রিং টাইপের ডাটাই দিতে হবে। এটা তো তোমার স্ট্রিং, আমি তো ভিতরে স্ট্রিং দিছি, তো তোমাকে স্ট্রিংই পাস করতে হবে। এখন বাংলা তো তোমার, তুমি যদি নর্মালি পাঠাও বাংলা তো তোমার হচ্ছে ওইভাবে যাবে না আর কি। মানে তুমি যদি ডিরেক্ট পাঠাতে চাও তাহলে তোমাকে কোটেশন দিয়েই পাঠাতে হবে। যেমন তুমি এইভাবে দিলা না, ইনপুট নিলে না, ইনপুট নিলে তো সে বাই ডিফল্ট স্ট্রিং হিসেবে ইনপুট হচ্ছে, বাট তুমি সরাসরি আচ্ছা আচ্ছা, মার্কশিটের মধ্যে দিয়ে তুমি বাংলাকে পাস এইটাই আমার করতেছো। প্রশ্ন ছিল যে ইনপুট তাইলে কি ইনপুট নিলে স্ট্রিং হিসেবে নিতেছে কিনা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে এই ইনপুট তোমাদেরকে তো শুরুতেই বলছে যে এই ইনপুট অলওয়েজ স্ট্রিং। তুমি যদি 75ও ইনপুট নাও সেটাও তোমার সেই 75 এর দুই পাশে তোমার কোটেশন হয়েই সে অ্যাকচুয়ালি এর মধ্যে এসে ঢুকবে। সো আমরা যখন নাম্বার চাই তখন আমরা কি করি, যদি ইন্টিজার টাইপের নাম্বার চাই আমরা এই পুরো ইনপুটটাকে কি করি, আবার ইন্টিজার ফাংশনের ভিতর দিয়ে পাস করি, কেন? যেন সেই স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট হয়ে যায়। তোমাদেরকে এই যে এই জিনিসটা দেখে যদি এটাতে এখনো কনফিউজ থাকে, ধরো হচ্ছে হ্যালো নামে আমি একটা ভেরিয়েবল নিলাম। সো আমি যদি ইনপুট নিই এরকম enter something, ওকে, আর আমি প্রিন্টও করব হ্যালো কে, ওকে। সো আমি যদি এখন এখানে এটা রান করি, অ্যাকচুয়ালি আমি যদি এখানে 75 দেই, দিলাম এন্টার, ও 75 প্রিন্ট করলো, ঠিক আছে, কিন্তু এই 75 হচ্ছে স্ট্রিং। আমি যদি এখানে টাইপটা চেক করি, প্রিন্ট টাইপ অফ হ্যালো, রান দিলাম, কি দেখাচ্ছে ও হচ্ছে স্ট্রিং টাইপের, ওর ক্লাস হচ্ছে স্ট্রিং। এখন তার মানে কি, আমি এখানে যে নাম্বারটা ইউজ করতেছি সেই নাম্বারটা অ্যাকচুয়ালি স্ট্রিং। এখন এখানে ধরো হচ্ছে এই যে এরকম এত বড় না নিয়ে এক কাজ করি, এটা হচ্ছে আমি এ নামে ভেরিয়েবল নিলাম, সরি, এটা হচ্ছে আমি এ নামে ভেরিয়েবল নিলাম, বি নামের ভেরিয়েবল নিলাম। এটার এত কিছু দেখানো লাগবে না, তোমাদেরকে এইটুকু দেখাইলেই হবে, প্রিন্ট এ প্লাস বি। ওকে, সো আমি রান দিলাম, প্রথমে আমি দিলাম 56, তারপর আমি দিলাম হচ্ছে 67। রেজাল্ট কি আসছে দেখো, 56 67 দুটো কি হয়ে গেছে, কনক্যাটেনেট হয়ে গেছে। এই অপারেশন কখন হয়, যখন এই দুজন স্ট্রিং হিসেবে আসে। তার মানে কি, আমি যখন বাই ডিফল্ট ইনপুট নেই, ইনপুট নেওয়া মানে সেটা বাই ডিফল্ট স্ট্রিং। সো আমি যদি এইরকম না চাই যে এদের মধ্যে বাস্তবিকভাবে এদের ইন্টিজার যোগফল হবে, তখন আমাকে কি করতে হবে, এই পুরো ইনপুটটাকে আমার ইন্টিজার ফাংশনের মধ্যে দিয়ে পাস করা লাগবে। তার মানে ও স্ট্রিং হিসেবে ইনপুটটা নিচ্ছে, বাট ওই ইনপুটটা এখন কিসে কনভার্ট হয়ে যাবে, ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে এই জিনিসটা এখানে একটা জায়গায় লিখলাম না, আমি এটা এইভাবে লিখলাম, আবার বি নিলাম, বি ইকুয়াল টু ইন্ট ফাংশনের মধ্যে দিয়ে এখন আমি বি কে পাস করব। মানে বি এর মধ্যে এখন যেটা আছে সেটা স্ট্রিং, স্ট্রিংটাকে আমি এখন ইন্টিজার মধ্যে পাস করব। মানে এটা আমি এক লাইনে করলাম কাজটা, আর এটা আমি 2 লাইনে করলাম, বি এর জন্য আমি 2 লাইনে করলাম। এখন আমি যদি ইনপুট দেই 56 67, এখন হচ্ছে দুটো যোগ হয়ে 123 আসছে। কিন্তু আমি যদি এরকম ভাবে ওকে যদি ফাংশনের ভিতর দিয়ে ইন্টিজারে কনভার্ট না করি, বাই ডিফল্ট ইনপুট অলওয়েজ স্ট্রিং হিসেবে ইনপুট নেবে। তোমাদেরকে এই জিনিসটাই আমি অলওয়েজ ক্লিয়ার করার চেষ্টা করছি যে এই ইনপুট ফাংশন অলওয়েজ স্ট্রিং ইনপুট নেয়। সো তোমার যদি নাম্বার নিয়ে কাজ করতে হয়, তোমাকে অলওয়েজ এই ইনপুট ফাংশনটাকে ইন্টিজারের মধ্যে দিয়ে অথবা ফ্লোটের মধ্যে দিয়ে পাস করতে হবে। এই যে হয় ইন্টিজারের মধ্যে দিয়ে পাস করতে হবে, আর নাইলে ফ্লোটের মধ্যে দিয়ে পাস করতে হবে। সো এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবে যে একটা ইনপুট ফাংশন বাই ডিফল্ট স্ট্রিং ইনপুট নেয়। সো তোমার যদি ওকে ইন্টিজার অথবা ফ্লোটে কনভার্ট করতে হয়, দেন আমরা ইন্টিজার অথবা ফ্লোট ফাংশনের মধ্যে দিয়ে ওকে পাস করে দিব। অথবা তুমি যদি কখনো হচ্ছে এখানে ইন্টিজার হিসেবে ইনপুট নিছো, এখন ওকে তুমি আবার স্ট্রিং এ কনভার্ট করবে, তাহলে কি করবা,
str ফাংশন ইউজ করবা। সো str ফাংশনের মধ্যে দিয়ে যদি তুমি ধরো এরকম একটা নাম্বারকে পাস করো, ও তখন এটাকে আবার স্ট্রিং এ কনভার্ট করবে। যেমন হচ্ছে এরকম c ইকুয়াল টু নিলাম হচ্ছে 67। এই 67 কিন্তু ইন্টিজার, কিন্তু আমি যদি c কে এখন str ফাংশনের মধ্যে দিয়ে পাস করি এবং এখন যদি আমি প্রিন্ট c দেই, তাহলে সে হচ্ছে এখন স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। রান দিলাম, এটা এখানে কোটেশন দেখাচ্ছে না, বাট এটা হচ্ছে তোমার কি জানি বলে স্ট্রিং। যেমন আমি এখানে টাইপ যদি চেক করি, টাইপ চেক করলাম, আচ্ছা এইখানে টাইপটা চেক করি, c ইকুয়াল টু যখন 67 নিছে তখন এখানে আরেকবার টাইপটা চেক করি, প্রিন্ট টাইপ অফ সি। সো এইটার জন্য এখানে যখন আমি টাইপটা চেক করতেছি, এ কি টাইপের টাইপ দেখাবে, ইন্টিজার। কিন্তু ওকে যখন আমি স্ট্রিং ফাংশনের মধ্যে দিয়ে অলরেডি পাস করছি, তখন সে কি দেখাবে, স্ট্রিং। সো আমি যদি রান দিই, এই যে প্রথমে হচ্ছে ও ইন্টিজার ছিল, টাইপ অফ সি হচ্ছে ইন্টিজার, পরে আমি যখন str ফাংশনের মধ্যে দিয়ে পাস করলাম তখন ওর টাইপ কি হয়ে গেল, স্ট্রিং। এখানে আমি এই জিনিসটা দেখাই যে আমি যখন ফর এক্সাম্পল আমি এখানে ইন্টিজার কনভার্ট করলাম না, আমি পরের লাইনে কনভার্ট করব। তো আমি যখন এ কে প্রথমে যখন আমি ইনপুট নিলাম, প্রিন্ট টাইপ অফ এ, ওই জায়গায়ও কি থাকবে, স্ট্রিং। কিন্তু আমি যখনই এই কাজটা করে ফেলবো, ইকুয়াল টু ইন্ট ফাংশন মধ্যে দিয়ে একে পাস করবো, এখন যদি আমি প্রিন্ট করি টাইপটা, টাইপ অফ এ, এখন ও কি আসবে, এখন ও ইন্টিজারে অলরেডি কনভার্ট হয়ে গেছে। সিমিলারলি বি এর জন্য তাই। আর এইখানে কনভার্ট হওয়ার পরে কি সেটা দেখেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে কিছু কথা লিখে দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবো। টাইপ অফ এ বিফোর পাসিং থ্রু int ফাংশন। ওকে, সো এই ধরনের কথা এখানেও লিখে দিই। আর এখানে যেটা লিখবো সেটা হচ্ছে আফটার। ওকে, তাহলে আমরা যখন ইনপুট নিলাম তখন একবার টাইপ চেক করব, তারপর যখন ইন্টিজার ফাংশনের মধ্যে দিয়ে পাস করব তখন আরেকবার টাইপ চেক করব। এটা হচ্ছে এ এর জন্য, আর এটা হচ্ছে বি এর জন্য। ওকে, তো রান দিই। আবার ধরো 56 নিলাম, 67 নিলাম। দেখো প্রথমে যখন আমি 56 ইনপুট নিছি, ও হচ্ছে ইন্টিজার ফাংশনের মধ্যে দিয়ে পাস করার আগেও কি ছিল, স্ট্রিং ছিল। যখনই আমি ইন্টিজারের মধ্যে দিয়ে ফাংশনের মধ্যে দিয়ে পাস করলাম তখনই কিছু পরিণত হয়ে গেল, ইন্টিজারে পরিণত হয়ে গেল। বি এর ক্ষেত্রেও তাই, প্রথমে ও ছিল স্ট্রিং যখন আমি জাস্ট ইনপুট হিসেবে নিছি, কিন্তু যখন আমি ইন্টের মধ্যে দিয়ে পাস করলাম তখন সে কিছু কনভার্ট হয়ে গেল ইন্টিজারে। যখন দুইজনই ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে, দেন এখন যোগ করলে আমি এটা পাবো। আর যদি আমি না করতাম কনভার্ট, ইন্টিজারে যদি আমি কনভার্ট না করতাম, শুধু ইনপুট নিয়ে রাখতাম, তাহলে কি হতো, রেজাল্ট এটা আসতো না, রেজাল্ট আসতো 5667, মানে 5667। এখন এই জায়গায় কার কি কনফিউশন আছে সেটা আমাকে বলো। তোমাদেরকে ওই যে টাইপ সেটিং যখন দেখাইছিলাম তখনই তোমাদেরকে হচ্ছে এই যে এই ফাংশন গুলো দেখাইছিলাম, তিনটা ফাংশন আছে আমার। একটা হচ্ছে ইন্ট, একটা হচ্ছে ফ্লোট, আর একটা হচ্ছে str। তার মানে তুমি যে কোনো টাইপের ডাটাকে তুমি একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে পারবা এই ফাংশন দিয়ে। তোমার স্ট্রিং এই মুহূর্তে তোমার ডাটা স্ট্রিং, তুমি ইন্টিজারে কনভার্ট করতে চাইলে এটার মধ্যে দিয়ে পাস করতে হবে, ইন্টিজার ফাংশনের মধ্যে দিয়ে পাস করতে। তুমি এই মুহূর্তে একটা ডাটা আছে ওটাকে তুমি ফ্লোটে কনভার্ট করতে চাও, তাহলে তোমাকে এই ফ্লোট ফাংশনের মধ্যে দিয়ে পাস করতে হবে। তুমি তোমার একটা ডাটা এই মুহূর্তে ইন্টিজার অথবা ফ্লোট আছে, তুমি ওটাকে স্ট্রিং এ কনভার্ট করতে চাও, তাহলে তোমাকে সেটা স্ট্রিং ফাংশনের মধ্যে দিয়ে পাস করতে হবে। জিনিসটা হচ্ছে এরকম। এখন বলো এইখানে কারো কোনো ইস্যু আছে কিনা।
নাই? টাইপ সেটিংটা বুঝছো? এই জিনিস তোমাদেরকে দেখাইছিলাম আমি টাইপ সেটিং যখন তোমাদেরকে দেখাচ্ছিলাম, মানে টাইপ সেটিং বলতে কোন একটা পার্টিকুলার ভেরিয়েবল আর টাইপটাকে সেট করা আর কি, যে কোন টাইপ হবে সে। তো সেই ক্ষেত্রে তখন আমরা এইভাবে পাস করি। ইনপুটের ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবে যে কোনো ইনপুট অলওয়েজ স্ট্রিং টাইপের ইনপুট নেয়। সো এটাকে আমরা এই জন্য আমরা হচ্ছে ওই যে জিপি এর প্রোগ্রাম কিংবা প্রাইমার প্রোগ্রাম ওগুলাতে আমরা অলওয়েজ এই পুরো জিনিসটাকে আমরা ইন্ট ফাংশনের মধ্যে দিয়ে পাস করছি। একটাই কারণ, যেটা ইনপুট নিব সেটা বাই ডিফল্ট স্ট্রিং থাকে, সেটা যেন ইন্টিজারে কনভার্ট হয়ে নেয়। সো ওইটা আমরা এক লাইনে করতাম আর কি। আর এখানে আমি ভাঙ্গে ভাঙ্গে দেখালাম, আবার সেকেন্ড আরেকটা লাইনে মানে প্রথমে স্ট্রিং ইনপুট নিয়ে দেন ওইটাকে ইন্টিজার ফাংশনের মধ্যে পাস করলাম, অথবা এই পুরো জিনিসটাকেই ইন্ট ফাংশনের মধ্যে দিয়ে পাস করা যায়, তাহলে এক লাইনেই ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে আর কি। জিপিআরটাতে আমরা ফ্লোটের মধ্যে দিয়ে পাস করছিলাম, এই ইনপুটটাকে আমরা ফ্লোটের মধ্যে দিয়ে পাস করছিলাম কারণ আমাদের নাম্বারের ভ্যালু দশমিকও আসতে পারে এই জন্য। এখানে কি কোনো ইস্যু আছে? মনে হচ্ছে নাই। ওকে, সো আমরা হচ্ছে তাইলে আজকে নেক্সট টপিকে চলে যাই। আজকে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এরর হ্যান্ডলিং। পাইথনে খুব দারুণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে বাই ডিফল্ট যদি আমার প্রোগ্রামে কোনো মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ফর এক্সাম্পল আমি হচ্ছে মানে অ্যাকচুয়ালি যদি আমার কোনো একটা জিনিস অপারেশন না হয় কিংবা যদি ভুল হয়, তাহলে কি হবে, প্রোগ্রাম নিজের থেকে বন্ধ হয়ে যাবে এবং একটা ইরর দেখাবে যে প্রোগ্রাম চলতেছে না। সো ইরর, যেমন আমি ডাটা স্ক্র্যাপ করতেছি, ডাটা স্ক্র্যাপের মাঝখানে হঠাৎ করে নেট কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেল। সো ও অ্যাকচুয়ালি কি করতেছে, ও অ্যাকচুয়ালি নেট কানেকশন পাচ্ছে না। সো ওর ডাটা স্ক্র্যাপ করার কথা ছিল, ওর এখন করতে পারতেছে না। তার মানে ও কি করবে, প্রোগ্রাম থেকে এক্সিট করে চলে আসবে। তো আমরা যেন প্রোগ্রাম যেন ইরর না, মানে কোন একটা জিনিস সে না পাইলেও প্রোগ্রাম যেন শাটডাউন না হয়, তো আমরা এই জন্য হচ্ছে ইউজ করি হচ্ছে এই ক্লজটা, ট্রাই এক্সেপ্ট। এটা অনেকগুলো ভেরিয়েশন আছে, আমরা ট্রাই এক্সেপ্ট দাদা এটা ইফ এলস এর মতো না? ইফ এলস হ্যাঁ, বাট ইফ এর ক্ষেত্রে তোমার কন্ডিশন ফুলফিল হওয়া লাগবে। ট্রাই এর ক্ষেত্রে হচ্ছে তুমি ট্রাই করতেছো, এটা যে হইতেই হবে তার দরকার নেই। যদি না হয় তাহলে তুমি অন্য কোনো একটা কিছু করতে পারো। তো এটার হচ্ছে কয়েকটা ভার্সন আছে, তুমি ট্রাই এক্সেপ্ট দিতে পারো, তারপরে ট্রাই ক্যাচ আছে, ফাইনালিও অ্যাড করা যায়। তারপরে হচ্ছে আর কি কি আছে, ইভেন ট্রাই এলসও দেয়া যায়। এটা আরো মজার, তুমি চাইলে ট্রাই এলস ইউজ করতে পারো। আচ্ছা, আমরা তাহলে এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো। ফর এক্সাম্পল আমাদের হচ্ছে মনে আছে কিনা, আমাদের এখানে একটা আমরা ফাইল ওদিন ক্রিয়েট করছিলাম test.txt, রাইট? সো এখন একটা জিনিস আমরা চেক করি, উইথ ওপেন, ধরো তোমার test.txt, ওকে। সো আমরা এটাকে দিব হচ্ছে রিড মোডে, যেহেতু আমাদের অলরেডি তৈরি করা আছে অ্যাস এ। তো আমরা হচ্ছে এরকম দেই যে ধরো কিছু একটা আমরা হচ্ছে কন্টেন্ট চেক করব। সো ডাটা চেক করবো। সো ডাটা নামে একটা ভেরিয়েবল নিলাম, ডাটার মধ্যে নিলাম হচ্ছে এফ ডট রিড। রিড কি করে, রিড ফাংশন পুরাটাই রিড করবে সে। আচ্ছা, তারপরে আমি দিলাম হচ্ছে প্রিন্ট ডাটা। সো আমি যদি এটা দিই, তাহলে আমি রান করলে কি আসবে, হ্যালো রয়, মানে আমার ফাইলের মধ্যে হ্যালো রয় লেখা আছে আর কি। ওকে, এটা গতদিন দেখছিলাম, মনে আছে, ফাইল ইনপুট আউটপুট। টিএক্সটি ফাইলটা কি দাদা এই যে ইয়াতে আপলোড করা থাকা লাগবে নাকি হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটা আমি তৈরি করছিলাম গতদিন। আচ্ছা, আমি যদি একটু তাহলে তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে আসি, আমরা এটা গতদিন দেখছিলাম নাকি তার আগের দিন দেখছিলাম? গতদিন সম্ভবত আমরা শুধু কোশ্চেন করছিলাম, এটা 10তেই আছে মেবি। ওয়েট, এই যে ফাইল ইনপুট আউটপুট। সো আমরা এখানে 10th এর মধ্যেই আছে। এই যে আমরা হচ্ছে ফাইল, মানে কোন একটা ফাইল ক্রিয়েট করে সেখানে রাইট করতে পারি। এই যে ডাব্লু মোডে, ডাব্লু হচ্ছে রাইট, আর হচ্ছে রিড, এ হচ্ছে অ্যাপেন্ড। এখানে মধ্যে এ আছে, হ্যাঁ এ আছে, এই যে অ্যাপেন্ড। সো যদি ডাব্লু মোডে থাকে, এই যে আমি রাইট করছি,
এফ ডট রাইট করছি হ্যালো রয়েছে, এই লেখাটা এখন ফাইলের মধ্যে ঢুকে গেছে। আমরা বলছিলাম যে কোনো ফাইল ওপেন করলে অলওয়েজ ক্লোজ করব, সো এখানে আমি ক্লোজ করে ফেলছি। ওকে, সো নেক্সট টাইম আমি আবার ওপেন করছি, এবার ওপেন করছি কি মুডে, অ্যাপেন্ড মুডে। এই ফাইলটাকে ওপেন করছি হচ্ছে অ্যাপেন্ড মুডে। সো আমি হচ্ছে এখন এই লাইনটা যখন আমি লিখতেছি তখন আমার আগের লেখাটা রিপ্লেস হবে না। তুমি যদি এটা ডাব্লু মুডে নিতে, রাইট মুডে নিতে, তাহলে আগের লেখা রিপ্লেস হয়ে নতুন লেখা এখানে ঢুকতো। কিন্তু অ্যাপেন্ড মানে কি, আগের লেখা থাকবে, নতুন লেখাটা ওখানে জাস্ট অ্যাড হয়ে যাবে। সো এটা আমাদের ওখানে অ্যাড হয়ে গেছিল। আর এটা হচ্ছে রিড করার জন্য, যে অলরেডি কিছু একটা লিখে ফেলছি আমরা, দেন আমরা রিড করব হচ্ছে এই যে এইভাবে এফ ডট রিড। অথবা এরকম আরো কয়েকটা ফাংশন আছে, রিড লাইনসও আছে, যেমন একটা একটা করে লাইন সে রিড করবে। তো এইভাবে এই লাইনস ভেরিয়েবলের মধ্যে আমি রিড করে সব ডাটা নিয়ে সেটাকে তখন আমি প্রিন্ট করলাম, তারপর ক্লোজ করলাম, এই যে এরকম ছিল আর কি। তো এই হচ্ছে ফাংশন ইনপুট আউটপুট, সরি ফাইল ইনপুট আউটপুট। তোমরা হচ্ছে এইভাবে ফাইল ক্রিয়েট করে ফাইলের মধ্যে ডাটা রাখতে পারো, কিংবা ফাইল থেকে রিডও করতে পারো। যেমন তোমাদেরকে আমি এর আগে দিছিলাম না যে হচ্ছে একটা স্ট্রিং নিয়ে টিয়ে সেই স্ট্রিং এর উপরে যে স্ট্রিং কি জানে বলে, স্ট্রিং এর অপারেশন গুলো চালানো, যেমন হচ্ছে মানে টেক্সটের অপারেশন গুলো, যে স্ট্রিপ করবা, স্প্লিট করবা, লোয়ার করবা, তারপর কাউন্টার দিয়ে কাউন্ট করবা। সো এখন তোমরা এক কাজ করতে পারো, তোমরা আলাদা করে স্ট্রিং না নিয়ে তোমরা হচ্ছে একটা ফাইলের মধ্যেই পুরো প্যারাগ্রাফ লিখে টেকে দেন জাস্ট ফাইলটাকে এরকম ভাবে ওই সেম ডিরেক্টরিতে রাখে জাস্ট রিড করতে পারো। আর তোমরা যদি এই জায়গায় সেম ডিরেক্টরিতে রাখতে না চাও, যদি চাও যে তোমরা এই সেম ডিরেক্টরিতে রাখবে না, তাহলে তোমাদেরকে ফুল প্যাথ দিতে হবে। ফুল প্যাথ মানে একবারে তোমার শুরু থেকে ফুল প্যাথ। একটা ফুল প্যাথ তুমি কিভাবে খুঁজে পাবে, যেমন আমি আমার আমার এখানে খুঁজে পাওয়া সহজ। ফর এক্সাম্পল আমার এখানে ধরো আমি একটা ফাইল, ধরো এই যে এই ফাইলটা git his.txt, এর ফুল প্যাথ কি, আমি আগে আমার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটা প্রিন্ট করব। এই যেটা হচ্ছে আমার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, এটার সাথে জাস্ট ওটা অ্যাড করে দেব। সো আমি যদি এই ফাইলটাকে অ্যাক্সেস করতে চাই, আমাকে এটার ফুল প্যাথ দিতে হবে। কপি করলাম, আচ্ছা এটাকে আগে অন্য একটা লাইনে নিয়ে যে কপি করি, এটাকে নতুন একটা সেল নিলাম, পেস্ট করলাম। সো আমি এখন যে কাজটা করব, আমি হচ্ছে ওই ফাইলটাকে এডিট করব। সো আমি এটাকে এখন কপি করলাম, এটা হচ্ছে ওর ফোল্ডারের প্যাথ, পুরা প্যাথ আমার শুরু হয়েছে এই যে স্ল্যাশ ইউজার্স রয় গিটহাব এইভাবে আর কি আসছে। তো আমি যদি এখানে দেই, এখন কই গেল, তাহলে আমাকে ফুল প্যাথ দিতে হবে। এটা হচ্ছে আমার প্যাথ, মানে ফোল্ডারের অ্যাড্রেস। আর আরেকটা হচ্ছে ফাইলের নাম কি, এটা স্ল্যাশ এটা। সো তোমাকে তাহলে ইন দ্যাট কেস তোমাকে ফুল মানে তোমার ফাইলের ফুল প্যাথ দিতে হবে। এখন উইন্ডোজে তোমরা ফুল প্যাথ কিভাবে খুঁজে পাবো, আচ্ছা এটা আমরা আগে করি, রান করি। এই যে আমার ওই ফাইলের মধ্যে এই যে এই ডাটাগুলো আছে, আমার ওই ফাইলের মধ্যে এই ডাটাগুলো আছে। সো এটা আমি রিড করে নিয়ে চলে আসলাম। কথাটা কি বুঝতে পারছো? সো এখন তোমরা যদি একই ডিরেক্টরিতে না রাখো, একই ডিরেক্টরিতে রাখলে এরকম। আচ্ছা তোমরা বোধহয় ওয়েবের কনসেপ্ট তোমাদের কয়েকজনের আছে, তোমরা এইচটিএমএল এ কোড করছো না? তোমরা যদি ইমেজ কখনো ইনক্লুড করতে চাও, তোমাদেরকে কি সেম ডিরেক্টরিতে রাখতে হতো না? যদি সেম ডিরেক্টরিতে রাখতে না হইতো তাহলে কি করতে, অনেক জি সময় ভিতরে, দাদা, জেপিজি দিয়ে আমরা সেভ করছিলাম, হ্যাঁ সেম হ্যাঁ, সো ডিরেক্টরিতে রাখতে হতো। আলটিমেটলি তোমরা কি করতে, অনেক সময় ইমেজ নামে একটা আলাদা ফোল্ডার তৈরি করতে। সো তোমরা যদি আলাদা ফোল্ডার তৈরি করতো, তোমাদেরকে এইভাবে লিখতে হইতো না, আইএমজি, সরি ধরো আইএমজি নামে ফোল্ডার আছে, তাহলে আইএমজি স্ল্যাশ এইরকম ফাইল নেম। তার মানে কি জি দাদা, ওই এমনি ওই ডিরেক্টরির মধ্যে আইএমজি আছে, আইএমজির ভিতরে এটা আছে। এখন জিনিসটা হচ্ছে তোমরা ওই সেম ডিরেক্টরিতে না রেখেও পারবে। তোমার ধরো সি ড্রাইভের অন্য জায়গায় আছে, তাহলে তোমাকে পুরো ফাইল কপি করে আসতে হবে, যে সি ড্রাইভ, তারপরে সি এর মধ্যে। এখন উইন্ডোজে তোমাদের পাওয়ার সিস্টেমটা হচ্ছে ওয়েট, চেক প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি in cmd। আচ্ছা ইকো পার্সেন্টেজ সিডি পার্সেন্টেজ, ওকে। তোমরা হচ্ছে সিএমডি ওপেন করে দেখো তো এই যে এই কমান্ডটা কাজ করে কিনা, কিংবা কি রেজাল্ট আসে, কেউ একজন চ্যাট বক্সে আমাকে দাও। আমার চ্যাট বক্স কই, ও আচ্ছা পাইছি।
আসছে কারো কিছু? বাই ডিফল্ট সিএমডি তোমরা ওপেন করলে সিএমডি হচ্ছে ইউজার হোম ডিরেক্টরিতে ওপেন হবে, সো ইউজার হোম ডিরেক্টরির ফুল প্যাথটা আসার কথা। এই জন্য বললাম যে এই কমান্ডটা দাও, তাহলে যেই রেজাল্ট আসে সেই রেজাল্টটা আমাকে কেউ একজন চ্যাট বক্সে দাও। এই কেউ এখনো পাওনি কিছু? কেউ তো দেখে কথা বলে না। দাদা আমার আসছে হচ্ছে যে ইকো ইজ নট রিকগনাইজড এজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড অপারেবল প্রোগ্রাম অর আচ্ছা, ব্যাচ আমারও দাদা সেম কিছুই আসে নাই। ওকে 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 ওকে, তাইলে এই জন্য তো বলবা না তাই এটা। না, আমার আসছে হলো ওই যে ইউজার ডিরেক্টরিটা আর কি, ওই যেখানে কি পাইথনে এরকম ভাবে আসছে C:\user/ তোমার ইউজার নেম, হ্যাঁ 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 এই জিনিসটা আসছে? একদমই ভাবে আসছে। জি ও তাহলে দাদা বাকিদের আমার আসলো না হচ্ছে কেন? দাদা C/Windows/System32। হ্যাঁ ওইটাই তো। ও তুমি কি অ্যাডমিন মোডে ওপেন করছো, তোমার সিস্টেম 32 এর ভিতর ঢুকে গেছো? তুমি বুঝলাম, কি এটা দাদা আমি রান জানি অ্যাজ না। অ্যাডমিনিস্ট্রেটর দিছো না? রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিছো। জি দাদা, জি দাদা। এই জন্য তুমি যদি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দাও তাহলে তোমার হচ্ছে ওই যে সি উইন্ডোজ সিস্টেম 32 এর মধ্যে ওপেন হবে। আর তুমি যদি নরমালি সিএমডি ওপেন করো তাহলে সি ইউজার্স তোমার ওই যে তোমার ইউজার নেম। সো এইটা হচ্ছে তোমার এইটা দাদা হচ্ছে তোমার আমাদের যা path। আসলো না আমরা কি করবো? এই তোমাদের আসলো না কেন? তোমরা মনে হয় ঠিকভাবে দিতে পারো না, এই যে দুইজন ঠিকভাবে পাইছে। এই যে সম্ভবত দেখ একটা সারি আর একটা স্পেস আছে, ইকোর পর একটা স্পেস, তারপর পার্সেন্ট বড় হাতে সিটি আর একটা পার্সেন্ট। হ্যাঁ এটা কিন্তু স্পেস গুলো ক্যাপিটাল। খুব সেনসিটিভ, কাজ করে না। স্পেস দিয়ে পয়েন্ট দিছি প্রবে স্পেস না দিলে কাজ করে না। স্পেস দে শাহরিয়ার। আর এই স্পেস দিয়ে করছি। আশা, আচ্ছা যাই হোক দুইজনে আসছে, যাই হোক জিনিসটা হচ্ছে এটা আমার দরকার ছিল অ্যাকচুয়ালি তোমাদেরকে আউটপুটটা সম্পর্কে বলো। তো জিনিসটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল মানে উইন্ডোজ এর ক্ষেত্রে জিনিসটা হচ্ছে এরকম, আমার লিনাক্স এর ক্ষেত্রে পার্থক্যটা তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে, আচ্ছা এটা আমি কপি করে নিয়েছি, তারপরে ওখানে বসে পার্থক্যটা দেখাই। ধরো তোমার ইউজার হোম ডিরেক্টরির মধ্যে কোনো একটা ফাইল তুমি নিবা, তাহলে তোমার এটা তো তোমার ডিরেক্টরির অ্যাড্রেস। এখন এখানে আরেকটা এরকম ব্যাকস্ল্যাশ দিয়ে তোমার ফাইলের নাম দিতে হবে, তাহলে ওইটাই হচ্ছে তোমার ফাইলের ফুল প্যাথ। ঠিক আছে? আচ্ছা ওইটা আমি কি কপি করছি? জাস্ট পার্থক্য একটা দেখাই যেটা ফিউচারে যেন কনফিউজ না হও। এখানে একটা কমেন্ট করে জাস্ট উপরে উইন্ডোজ এর ইয়েটা দেখাই দিই। ধরো এটার মধ্যে তোমার হচ্ছে কোন একটা ফাইল আছে, ধরো test.txt, ওই ফোল্ডারের মধ্যে, তাহলে এটা হচ্ছে ওই test.txt এর ফুল প্যাথ। তার মানে একবারে শুরু থেকে শুরু করে একবারে ওই ফাইল পর্যন্ত, ফাইলের নেম পর্যন্ত, এটা হচ্ছে ওই ফাইলের ফুল প্যাথ। তো পার্থক্যটা হচ্ছে এরকম, সবার আগে যে পার্থক্যটা তোমাদের চোখে পড়তে পারে সেটা হচ্ছে লিনাক্সে হচ্ছে স্ল্যাশ ইউজ হয়, মানে একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার, তার ভিতরে আরেকটা ফোল্ডার, তার ভিতরে আরেকটা ফোল্ডার, দেন ফাইল। আর এখানে হচ্ছে মানে উইন্ডোজ এর ক্ষেত্রে ব্যাকস্ল্যাশ ইউজ হয়। দেখো প্রতিটা ব্যাকস্ল্যাশ হচ্ছে ওর ভিতরে সাব ফোল্ডারকে মেনশন করে, যেমন সি ড্রাইভের ভিতরে ইউজার্স ফোল্ডার, ইউজার্স ফোল্ডারের ভিতরে এই ফোল্ডার। ফর এক্সাম্পল ধরো এটা যদি আমার নিজের মেশিন হইতো, তাহলে ধরো আমার মেশিনের নাম অলওয়েজ এমআরএক্স, তাহলে এটা এরকম হইতো আর কি। কিংবা রয়, এটা আমার ইউজার নাম। সো আমার ইউজার হোম ডিরেক্টরিতে এই জিনিসটা আছে। তোমরা যখন এই যে তোমরা তোমরা এই যে ইয়াতে করতেছো না, কি জানি বলে, জুপিটার নোটবুক করতেছো না, জুপিটার নোটবুক অলওয়েজ এই ডিরেক্টরিতে ওপেন হয়, সি ইউজার্স তোমার ইউজার নেম, এটা হচ্ছে তোমার হোম ইউজারের হোম ডিরেক্টরি। ঠিক আছে? এইটাই তোমাদেরকে ওই যে শুরুর দিকে বারবার বলতেছিলাম যে ইউজার হোম ডিরেক্টরি, ইউজার হোম ডিরেক্টরি, ইউজার হোম ডিরেক্টরি অ্যাড্রেস হচ্ছে যে এটা সি ইউজার্স তোমার ইউজার নেম। আমার ইউজার নেম ধরো রয়, সেই ক্ষেত্রে হচ্ছে এরকম আসবে। তো এর ভিতরে কোনো ফাইল থাকলে যেই ফাইলটাকে আমি পড়বো সেটা হচ্ছে আবার এরকম ব্যাকস্ল্যাশ দিয়ে ওই ফাইলটা, কিংবা আরেকটা ফোল্ডার থাকলে এখানে আরো একটা ফোল্ডার, তারপরে দেন ফাইল নেম। তো জিনিসটা হচ্ছে প্রথমত হচ্ছে যে এখানে স্ল্যাশ এখানে ব্যাকস্ল্যাশ উইন্ডোজ এর ক্ষেত্রে, লিনাক্স এর ক্ষেত্রে হচ্ছে স্ল্যাশ ইউজ হয়। আর লিনাক্সে অলওয়েজ শুরু হয় হচ্ছে স্ল্যাশ দিয়ে, মানে এটাই হচ্ছে ওর রুট। রুট থেকে রুটের ভিতরে কি কি আছে আস্তে 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 আসতে থাকে। আর উইন্ডোজ এর ক্ষেত্রে হচ্ছে এরকম ড্রাইভ থাকে, সো সি এর ক্ষেত্রে এরকম C:, দেন এরকম যদি ডি ড্রাইভ হয় তাহলে D:, তারপরে এরকম এইভাবে আর কি।
সো আমি অ্যাকচুয়ালি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে তুমি যদি মানে সেম ডিরেক্টরিতে ফাইলটা না থাকে, যেমন আমার এখানে সেম ডিরেক্টরিতে আছে, এই যে test.txt টা সেম ডিরেক্টরিতে আছে, সো আমার এখানে আমি ডিরেক্ট নাম দিলেই আমার এনাফ, জাস্ট নামটা ইউজ করলেই আমার এনাফ। বাট আমি যদি টোটালি ভিন্ন একটা ফোল্ডারের মানে ভিন্ন একটা জায়গার ভিন্ন একটা ফোল্ডারের ভিন্ন একটা ফাইল অ্যাক্সেস করতে চাই, ইন দ্যাট কেস আমাকে ফুল প্যাথ দিতে হবে। অথবা আরেকটা অ্যাড্রেস আছে, সেটা নিয়ে আর তোমাদের মাথা নষ্ট করতে হচ্ছে না, সেটাকে বলে রিলেটিভ অ্যাড্রেস। সো রিলেটিভ অ্যাড্রেসের আইডিয়াটা আপাতত দরকার নেই, তোমরা জাস্ট মনে রাখবা যে ফুল প্যাথ দেওয়া লাগবে, মানে একবার শুরু থেকে ওইটার প্যাথ, এটা বের করা কম্পারেটিভলি ইজি। আর ওইটা হচ্ছে ওইটা হচ্ছে ছোট ডিরেক্টরির জন্য ইজি, বাট বড়র জন্য কমপ্লেক্স। যেমন ছোটর জন্য কেমন ইজি, তোমরা যারা ওয়েবের সাথে জড়িত তাদের জন্য, তারা হচ্ছে ছোট ছোট ভার্সনটা বুঝবা। যেমন তোমাদের সেম ডিরেক্টরিতে যদি আইএমজি নামের ফোল্ডার থাকে, তাহলে প্যাথটা হবে এরকম আইএমজি স্ল্যাশ ধরো কোনো একটা জেপিজি ফাইল, সো test.jpg। এইটা হচ্ছে অ্যাবসলিউট, মানে সরি, এইটাকে বলে রিলেটিভ অ্যাড্রেস। এই আইএমজিটা কই আছে, আমার মধ্যেই আছে, সো জাস্ট আইএমজি স্ল্যাশ এইটা। কিন্তু এটার ফুল প্যাথ অ্যাকচুয়ালি কি, এটার ফুল প্যাথ হচ্ছে, যদি এইটা আমার ফুল প্যাথ হয় তাহলে এইটা এর সামনে চলে আসবে। কিন্তু আমার ছোট মানে ছোট দূরত্বে এই জিনিসটা ইজিলি লেখা যায়, বাট আমার যখন টোটালি ভিন্ন একটা ফোল্ডারের ভিন্ন একটা জায়গায় আছে, তখন আসলে এইভাবে ক্যালকুলেট করাটা ডিফিকাল্ট। যেমন আমার প্যারেন্ট ফোল্ডারের কোন একটা ফাইল আমি অ্যাক্সেস করবো, তাহলে প্যারেন্ট ফোল্ডারের চাইতে গেলে এরকম ডট ডট দিতে হবে, এটা হচ্ছে প্যারেন্ট ফোল্ডার। এটা যাই হোক, এটা নিয়ে আর বেশি ডিটেলস না বলি, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা অ্যাবসলিউট মানে রিলেটিভ অ্যাড্রেস আর কি। তোমরা লিনাক্স যখন ফুল শেখা শুরু করবে, তখন এই মানে কমান্ড লাইনে কাজ করলে দেন তোমাদের এই অ্যাড্রেসিং এর কনসেপ্টটা লাগবে, তাছাড়া দরকার নেই। আচ্ছা, তো যাই হোক আর কি, তোমরা এইভাবেও ফাইল একটা অ্যাক্সেস করতে পারবে মানে ভিন্ন একটা জায়গা, সেই ক্ষেত্রে তোমাদেরকে ফুল অ্যাড্রেসটা ইউজ করতে হবে। আমার লিনাক্স এর ক্ষেত্রে এরকম দেখতে, আর উইন্ডোজ এর ক্ষেত্রে যেরকম বললাম আর কি সেরকম। আচ্ছা, আমার ব্যাটারি চার্জ দিতে হবে। ওকে, সো এই হচ্ছে আমার ফাইল ইনপুট আউটপুট। এখন আমরা আবার আমাদের আগের জায়গায় ব্যাক করে আসি। ওকে, তো জিনিসটা হচ্ছে, আমি এখানে তোমাদেরকে যে জিনিসটা অ্যাকচুয়ালি দেখাতে চাচ্ছিলাম যে এইভাবে হচ্ছে রিড করা যায়, তার মানে কি ফাইলটা সে পাইছে। এখন ওখানে আমার test.txt নামে ফাইল ছিল, আমি যদি test23.txt দিলাম, এই নামে কি আমার ওখানে কোনো ফাইল আছে? আছে এখানে ওই নামে কোনো ফাইল নাই। তাইলে ও কি আমাকে এখন ঠিক রেজাল্ট দেখাবে? রান করি, কি এরর দেখাইছে? ফাইল নট ফাউন্ড এরর। সো এটা হচ্ছে একটা পার্টিকুলার এরর, এবং সে কি বলতেছে? ফাইল নট ফাউন্ড। দ্যাট মিনস এই নামের যে ফাইলটা আছে সেই ফাইলটা সে খুঁজে পায় নাই। এখন যে জিনিসটা আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছিলাম সেইটা হচ্ছে, তুমি প্রোগ্রামের মধ্যে যদি এরকম একটা লাইন অ্যাড করে রাখো এবং তুমি যদি প্রোগ্রামটা রান করো, ও যদি এই জিনিসটা না পায়, ও কি করবে? প্রোগ্রাম শাটডাউন দিয়ে দেবে না? ফুল প্রোগ্রাম শাটডাউন দিয়ে দেবে না? বাট আমরা চাচ্ছি যে আমরা ট্রাই করব যে এই নামের কোনো ফাইল পেলে সে মানে সে এই কাজটা করবে, আর যদি না পায় তাহলে ভিন্ন একটা কাজ করবে, কিন্তু এটার জন্য আমার কোনো প্রোগ্রামটাকে সে বন্ধ করে দেবে না। সো সেই ক্ষেত্রে আমরা এই পুরো জিনিসটাকে ঢুকাবো হচ্ছে এই ট্রাই এর ভিতরে। তাইলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ট্রাই নিব, এবং এই জিনিসটাকে হচ্ছে আমি ইনডেন্ট করে দিলাম, তার মানে এ এখন হচ্ছে ট্রাই এর মধ্যে চলে আসলো। তো জিনিসটা হচ্ছে আমি একটা ট্রাই করব এক্সেপ্ট। এখন এক্সেপ্ট হচ্ছে তোমরা চাইলে হচ্ছে মানে এই পার্টিকুলার, মানে তুমি যদি জানো যে কোন পার্টিকুলার এররটা হইতে পারে এটাকে না পাইলে, তাইলে তুমি যদি জেনে থাকো তাহলে তুমি ওটা দিয়ে দিতে পারো যে ফাইল নট ফাউন্ড এরর যদি হয়, তাহলে একটা পার্টিকুলার মেসেজ সে প্রিন্ট করবে যে ধরো তোমার মতো একটা মেসেজ, দা ফাইল ডাজ নট এক্সিস্ট। এই মেসেজটা কেন? কারণ ও তো এই জিনিসটা পায় নাই, কিন্তু তোমার ইউজারকে বুঝাইতে হবে না যে ও যে এই জিনিসটা পায় নাই। সো ইন দ্যাট কেস তুমি ইউজারের জন্য একটা মেসেজ তৈরি করলো যে দা ফাইল ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? যদি এই এররটা হয়, এই পার্টিকুলার এররটা, মানে তুমি জানো যে এটাকে না পাইলে, ফাইলটাকে যদি না পাওয়া যায় তাহলে এই ধরনের এরর হইতে পারে, যদি তুমি জানে থাকো, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এইরকম। তাহলে এখন আমি এটা যদি রান দিই, দেখো এখন আর প্রোগ্রাম এরকম শাটডাউন হবে না। এই ফাইলটা কিন্তু এখনো নেই, কিন্তু এখন আর শাটডাউন হবে না। রান দিলাম,
ও কি বলছে, ফাইলটা পায় নাই, এই জিনিসটা ট্রাই করছে, করতে পারেনি, এক্সেপ্ট সে তখন কি করছে, এই এররটা দেখা দিয়েছে। দাদা ফাইল নেম যদি আমি হচ্ছে প্রপার্টি থেকে দিই কপি পেস্ট করে, তখন বুঝিনি। দাদা ফাইল নেম আপনি যেটা দিচ্ছেন না, text23.txt এরকম, তো হুম হচ্ছে দাদা আমি যদি এটা যদি প্রপার্টি থাকে না একটা ফাইলের প্রপার্টি, যে রাইট ক্লিক করে একটা ফাইলের প্রপার্টি কিন্তু দাদা বের করে দিতে রাইট ক্লিক করলেই, কি মানে বের এটা করে দিতে পারে? মানে এটা ডিরেক্টরি কই এরকম, এই ডিরেক্টরি বের ও করে আচ্ছা দেয় আচ্ছা, দাদা। না না না, ফাইলের লোকেশন বার থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো বের করাই যায়, আর ওটা তো বের করাই যায়, ওটা তো কোনো আহামরি কোনো ব্যাপার না। আমি এখানে যে জিনিসটা বুঝতে তখন চাচ্ছি যদি দাদা যে আমি কপি পেস্ট করে দিই এখানে, হ্যাঁ, এই যে তুমি যদি ফাইলটা পাও তাহলে তো নো প্রবলেম। যেমন আমার এখানে ইয়া ফাইলটা ছিল না, টেস্ট ফাইলটা ছিল না, এটা তো ছিল। তাহলে এখন রান করে দেখি কি আসে, হ্যালো রয়। তার মানে কি ও এখন ফাইলটা পাইছে, সো ফাইলটা পায়, যেহেতু পাইছে সেহেতু সে রিড করছে, সেই জন্য সে আর কোনো এরর মেসেজ দেখাচ্ছে না। আমি বলতেছি বাই চান্স তুমি হচ্ছে এমন একটা কিছু ইউজ করছো যেটার অস্তিত্ব নাই, কিন্তু এখন অস্তিত্ব না থাকলে সে কি করবে, একটু আগে যেরকম ইরর দেখাচ্ছিল সেরকম ইরর, যেমন এটা আমি ওটা আমি আলাদা করে সেলে রাখিয়ে দিই। আহ, 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 আহ। জিনিসটা হচ্ছে আমি যদি এটা রান করি, ও হচ্ছে এটা ইরর আসবে, তার মানে কি প্রোগ্রামটাকে সে শাটডাউন করতেছে। আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি ট্রাই এর একটা এক্সাম্পল দেখাচ্ছি যে ভুল হবে বাট প্রোগ্রাম শাটডাউন হবে না। সো যেই জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে আমরা ট্রাই এর মধ্যে ঢুকাই দেব। সো ইন দ্যাট কেস সে অন্য একটা তোমাকে মেসেজ দেখাবে বাট প্রোগ্রাম কিন্তু শাটডাউন হবে না, এরকম ইরর দেখায় প্রোগ্রামকে সে বন্ধ করে দিবে না। আমি জাস্ট সেইটার একটা এক্সাম্পল দেখাতে চাইছি, এই জন্য আমি নামটা ইচ্ছা করে চেঞ্জ করে দিছি। তুমি তো চাইলে এখানে ভ্যালিড একটা ফাইল রাখতেই পারো, এই যে এখন আমি যদি ভ্যালিড ফাইল রাখি তাহলে কি হবে, এই ফাইলটা আছে, দ্যাট মিনস ও হচ্ছে ওই যে ওই ফাইলের মধ্যে হ্যালো রয় লেখা ছিল, সো সে হ্যালো রয় দেখাচ্ছে। তোমরা যদি ফাইলটাকে চেহারা দেখতে চাই, যে ফাইলটাকে আমি ওপেন করলাম, এই যে এখানে হ্যালো রয় লেখা আছে, আমি চাইলে এখানে আরো কিছু লেখা অ্যাড করে দিলাম, দিস ইজ টেস্ট। এটা কি অটো সেভ হয়? হ্যাঁ হওয়ার কথা নাকি, সেভ, আচ্ছা ওকে। সো আমি যদি এটা এখন আবার রান করি, হ্যালো রয় দিস ইজ দ্য টেস্ট, ও হচ্ছে রিড করছে, এই ফাইলটা আছে। কিন্তু আমি বলতেছি যে এই ফাইল, আমি যদি এরকম ভাবে প্রোগ্রামটা করি যে কোন একটা ফাইল না থাকার সম্ভাবনা আছে, যেমন test50 নামে কোনো ফাইল নেই, সো ইন দ্যাট কেস আমি চাচ্ছি না যে ও এরকম ভাবে শাটডাউন মানে প্রোগ্রামটাকে সে বন্ধ করে দিবে, প্রোগ্রামটা সে স্টিল সে রান করবে, কিন্তু আমাকে ইউজারকে সেই একটা এরর মেসেজ দেখাবে। তো সেই ক্ষেত্রে আমি ট্রাই আর এক্সেপ্ট ইউজ করতে পারি, যে ট্রাই করব এই জিনিসটা আমি ট্রাই করব, যদি না না হয় ফাইন, প্রোগ্রামকে শাটডাউন করিও না। সেই ক্ষেত্রে তুমি জাস্ট ইউজারকে একটা মেসেজ দেখাও যে এই পার্টিকুলার কাজটা হয় নাই। তো এই পার্টিকুলার কাজটা যে হয় নাই সেটা আমি ইউজারকে কিভাবে দেখাবো, তখন আমি এক্সেপ্ট ইউজ করবো এবং ভিতরে একটা জাস্ট মেসেজ দেবো, এটা হচ্ছে কাস্টম মেসেজ, আমি আমার মতো করে ইউজারকে যা ইচ্ছা তাই মেসেজ দেখাতে পারি। তো আমি এখানে ইউজারকে বলে দিলাম যে ফাইল ডাজ নট এক্সিস্ট, তো আমি যে এখন রান দিই প্রোগ্রাম কিন্তু আর এরকম ভাবে শাটডাউন হয় নাই। আমার উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রাম শাটডাউন যেন না হয়, ভুল থাকা সত্ত্বেও প্রোগ্রাম যেন শাটডাউন না হয়। সো এই যে এই কাজটা করছি, যেহেতু হয়নি এরকম একটা জিনিস। কিংবা তোমরা এটাকে অন্যভাবে দেখানো যায়, যেমন আমি ট্রাই করলাম এরকম, এই ইকুয়াল টু ইনপুট নিলাম, সো এটা হচ্ছে স্ট্রিং টাইপের ইনপুট, আর আমি এবার হচ্ছে ইন্টিজার টাইপের ইনপুট নেব। ইউজারকে মেসেজ দিয়ে এন্টার and integer, ওকে। সো আমি এখন যেটা করব, সাম নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, সাম ইকুয়াল টু নিলাম হচ্ছে a প্লাস b। আচ্ছা এক্সেপ্ট, এখন আমি জানি না এই জায়গায় কি ধরনের ইরর আসতে পারে, সো আমি এখানে আর ইররের নাম লিখবো না, এক্সেপ্ট আমি জাস্ট প্রিন্ট দিব অন্য একটা কিছু, যে the operation did not happen, did not happen।
ওকে, তাহলে আমরা চেক করি। এন্টারে ভ্যালু দিলাম 34, পরেরটাতে দিলাম 78। দা অপারেশন ডিড নট হ্যাপেন। কেন অপারেশনটা হয় নাই? তার কারণ হচ্ছে এই 34 হচ্ছে স্ট্রিং, এই 78 হচ্ছে ইন্টিজার। স্ট্রিং আর ইন্টিজার কখনো যোগ করা সম্ভব না। স্ট্রিং এর সাথে আইদার স্ট্রিং যোগ করতে হবে, আর নাইলে হচ্ছে ইন্টিজারের সাথে অন্য একটা ইন্টিজার যোগ করতে হবে। স্ট্রিং আর ইন্টিজার একসাথে যোগ করা সম্ভব না, সো দ্যাটস ওয়াই এই অপারেশনটা হয় নাই। কিন্তু আমি যদি এই জিনিসটা এইভাবে করতাম, আমি এটাকে ইন্টিজারের মধ্যে দিয়ে পাস করলাম, নট অনলি দ্যাট, আচ্ছা আমি এখানে প্রিন্টও করে দিই, এটা প্রিন্ট করা হয়নি, বোঝা যাবে না, প্রিন্ট সাম। সো এখন কিন্তু যদি আমি এটাকে রান করি, 56 দিলাম, 67 দিলাম, এখন কিন্তু এই জিনিসটা শো করছে 123। কিন্তু আমি যদি এটা ইন্টিজার না রাখি, এটা আবার স্ট্রিং করে দিলাম, রান দেই, 56, 67, এখন কিন্তু ও আর যোগ করা নেই। কেন? এটা কিন্তু প্রোগ্রাম কিছু ইরর দেখানোর কথা, কিন্তু আমি চাচ্ছি না যে প্রোগ্রাম আমার মানে কি জানি বলে, পাইথন আমার হচ্ছে প্রোগ্রামটাকে শাটডাউন করে দেয়। আমি চাই যে স্টিল এই প্রোগ্রামের পরে যদি আরো 1000টা লাইন থাকে, তাহলে এই পরে 1000টা লাইন সুন্দরভাবে এক্সিকিউট হবে। এইটুকুর জন্য সে কোনোভাবেই আমার পরের 1000 লাইনকে সে ইন্টারাপ্ট করবে না। সো ইন দ্যাট কেস আমরা কি ইউজ করবো? ট্রাই। কিন্তু আমরা যদি এই জায়গায় ট্রাই ইউজ না করতাম, ও কি করতো? ও এই জায়গায় একটা কাজ অপারেশন করতে পারে নাই, ভুল আছে, ও পুরা প্রোগ্রাম শাটডাউন করে দিবে। এরকম একটা এরর মেসেজ দেখায়, পুরো প্রোগ্রাম তোমরা এরকম অনেক এরর মেসেজ অলরেডি পাইছো। তোমরা যখন এরকম এরর মেসেজ পাও, কি করে? প্রোগ্রাম বন্ধ করে দেয় না? যেই লাইনে এরর পায় সেই লাইনের পরে আর ও একটা লাইনও আগে না, যেই লাইনে এরর পায় ওই জায়গায় সে স্টপ হয়ে যায়। কিন্তু আমি চাচ্ছি যে এখানে নেক্সট 1000টা লাইন সে এক্সিকিউট করবে। ইন দ্যাট কেস আমার যে অংশটুকু নিয়ে সন্দেহ থাকবে সেই অংশটুকুকে আমি ট্রাই এর মধ্যে ঢুকাই দেব। এই হচ্ছে ট্রাই আর এক্সেপ্টের কাজ। আমরা অনেক সময় এরকম মেসেজ দিতে পারি, অনেক সময় আমি ইউজুয়ালি যেটা করি, যে মেসেজ যদি দেখানোর দরকার না হয়, সুন্দরভাবে এই জায়গায় একটা পাস করে দিই, পাস ইউজ করি। পাস মানে হচ্ছে যে তুমি চলতে থাকো, আর কিছু করার দরকার নেই। আমি সেক্ষেত্রে আর কি কোনো মেসেজ দিলাম না আর কি। আর যদি মেসেজ শো করতে চাও তাহলে তো কোনো একটা কিছু প্রিন্ট দিয়ে লিখে দিতেই পারো। এই হচ্ছে ব্যাপার। এখন বলো এই জায়গায় কার কি সন্দেহ আছে? এনিওয়ান? দাদা ব্রেক আর কন্টিনিউ ইউজ করে কি এই অপারেশনটা করা যায়? এখানে তোমার ব্রেক তো তোমার অন্য জিনিস। ইটিরেশনের জন্য, হ্যাঁ ব্রেক কন্টিনিউ, আচ্ছা ব্রেক কন্টিনিউ কখন ইউজ করে মানুষ? ব্রেক কন্টিনিউ ইউজ করে লুপের মধ্যে, যে বাই চান্স তুমি যদি লুপটাকে মাঝখানে ব্রেক করতে চাও, 1 থেকে 100 পর্যন্ত লুপ ঘোরার কথা ছিল, কিন্তু তুমি 50-এ যেটা তোমার কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেছো। সো যেহেতু কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেছো, তোমার আর নেক্সট 50টা আইটারেশন আর চালানোর দরকার নেই। সো তুমি তখন ব্রেক ইউজ করবা, এরকম। আর কন্টিনিউ ইউজ করে হচ্ছে যে, মানে কন্টিনিউ কেন ইউজ করে? কন্টিনিউ হচ্ছে তোমার মোস্ট প্রবাবলি, আমি ভুলে গেছি, চেক করতে হবে। কন্টিনিউ হচ্ছে তোমার মানে একটা জিনিস অপারেশন হয়েছে, কিন্তু মানে তোমার হচ্ছে পরের নেক্সট আইটারেশন, মানে ওই পার্টিকুলার তোমার ওইটা স্কিপ করে, মানে এক্সিস্টিং যে লুপটা রান হচ্ছে সেটা স্কিপ করে সে নেক্সট লুপ থেকে আবার রান করবে, এরকম এরকম কিছু একটা। তো দাদা সেটা এই হচ্ছে জিনিসটা আমার ক্লিয়ার নাই। ব্রেক কন্টিনিউটা হচ্ছে তোমার লুপ ওরিয়েন্টেড। আচ্ছা ধরো তোমার এরকম ব্রেক যদি তোমার ইয়ে না হয়, ফর in range, আচ্ছা একটা আরো সহজ একটা এক্সাম্পল নিই। ধরো টেস্ট নামে আমার একটা লিস্ট আছে, এখানে হচ্ছে তোমার প্রথমে অনেকগুলো বিজোড় আছে, এইবার জোর নিলাম একটা, এখন যাইছে তাই নেই। তুমি চাও এই লিস্টের প্রথম জোড় সংখ্যাটা খুঁজে বের করার জন্য, তাইলে তোমার প্রথম জোড় সংখ্যা কোনটা? 46 না? এখন তুমি যখন লুপটাকে আই দিয়ে যখন একটা একটা করে অ্যাক্সেস করবা, আই দিয়ে যখন টেস্টকে একটা একটা করে অ্যাক্সেস করবা, একটা একটা করে ভ্যালু অ্যাক্সেস করবা, প্রথমে 3 কে অ্যাক্সেস করবা, 7 কে অ্যাক্সেস করবা, 57 কে অ্যাক্সেস করবা, 87 কে অ্যাক্সেস করবা, 46 কে অ্যাক্সেস করবা। 46 কে পাওয়া মানে কি? তোমার প্রথম জোড় সংখ্যা তুমি পেয়ে গেছো না? এখন তোমার কি আর নেক্সট গুলো চেক করার দরকার আছে?
সো আমি যখনই এটা পাই যাব তখন আমি জাস্ট ব্রেক করে দেব। তো আমি এরকম I in test দিলাম, if I percentage to equal 0, আমি প্রিন্ট করব ওই ভ্যালুটা প্রিন্ট I, এবং আমি এটা ব্রেক করে দেব। তাহলে ব্রেক করা মানে কি, ও 46 এ আসে ওর এই কন্ডিশনটা ফিল আপ হবে, ইকুয়াল টু 0 হবে, ইকুয়াল 0 হবে, এবং সে এটাকে প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে ওর কিন্তু এই I কে কিন্তু এই I দিয়ে কিন্তু আমার আর এই 57, 46, 89, 34 এদেরকে আর অ্যাক্সেস করার দরকার নেই। তাহলে আমি তাহলে আমি কি করবো, এই লুপটা থেকে ব্রেক হয়ে যাবো। আমি যদি এই ব্রেকটা না করি, ও কিন্তু স্টিল সবগুলা সে এরকম ভাবে প্রিন্ট করবে। যেমন আমি এখানে ব্রেক করলাম, রান করে দেখাই, জাস্ট রান করে দেখাই, তাহলে বুঝবা। রান দিলাম, ও শুধুমাত্র 46 নিয়ে আসছে। সেম জিনিসটা আমি এখানে ব্রেক দিলাম না, দেখো তাহলে কি রেজাল্ট আসে, 46, 46, 34। দ্যাট মিনস একটা লুপ কি করবে, একটা লুপ হচ্ছে এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুকে সে অ্যাক্সেস করে আসবে। তার মানে কি করতেছো, I 3, 7, 57, 87, 46, 57, 46, 89, 34 সবগুলোকে সে অ্যাক্সেস করে টোরে চলে আসলো, এবং এর মধ্যে দিয়ে যেগুলাকে সে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 পাইছে সেগুলাকে সে প্রিন্ট করলো। কিন্তু আমি এই জায়গায় চাইছি আমার একটা জোড় সংখ্যা হলে হবে, এবং সেটা হচ্ছে প্রথমটা। সো আমি যখনই প্রথমটা পাই গেলাম, একটা আমি অলরেডি পাই গেছি, আমি সাথে সাথে ব্রেক করে দিলাম। ব্রেক করা মানে 46 এর পরে ও আর একটা ভ্যালুতে অ্যাক্সেস করবে না। এখন কি ব্রেকের কাজটা বুঝতে পারছো? হ্যাঁ দাদা, কন্টিনিউটা কি? আচ্ছা, কন্টিনিউটা তাহলে আমরা চেক করি। কন্টিনিউটা আমি এক্স্যাক্টলি আমিও ভুলে গেছি। সেটা হচ্ছে তোমার এক্সিস্টিং যেটা আছে, মোস্ট প্রবাবলি আমার একটু চেক করতে হবে। সেটা হচ্ছে তোমার এক্সিস্টিং লুপটাকে সে স্কিপ করে চলে যাবে, মানে আগে রান করে দেখি কি আসে। না, এটার ক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা ওয়েট, ওয়েট, আমার আইডিয়া পাইছি, এটাকে এই জায়গায় না দিয়ে এই জায়গায় দেওয়া উচিত, তাহলে ক্লিয়ারলি জিনিসটা বোঝা যাবে। রান দিলাম, ও আচ্ছা, এক কাজ করি, আমি অলওয়েজ ভ্যালুটাকে প্রিন্ট করতে থাকি সামহাউ, তাহলে জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাবে। প্রিন্ট I, প্রিন্ট I, হ্যাঁ। সো জিনিসটা এখন দেখো, কন্টিনিউর কাজ হচ্ছে ওই এক্সিস্টিং যেটা আছে সেটাকে সে স্কিপ করবে আর কি, কিন্তু লুপটাকে সে ব্রেক করবে না। তো কন্টিনিউ এখানে যেটা করতেছে, দেখো আমি এখানে কি করছি, আমার যদি I কে 2 দিয়ে ভাগ করে আমার ভাগশেষ 0 আসে, তাইলে আমি কি করতে চাইছিলাম, ওটাকে প্রিন্ট করতে চাইছিলাম না। দেখো এখানে একটা জোড় সংখ্যাও প্রিন্ট হয়েছে, হয় নাই। আমি এখানে কন্টিনিউ দিছি মানে কি, কন্টিনিউ মানে তুমি লুপটাকে কন্টিনিউ করো, এইখানে যে অপারেশনটা হয়েছে এর পরে এখানে যে অপারেশনটা হওয়ার কথা ছিল সেই অপারেশনটা আর হবে না। এইটাই এই জায়গায় বলছে যে ও কারেন্ট যে লুপটা আছে, কারেন্ট লুপটাকে সে এন্ড করে দিবে, মানে কারেন্ট লুপটা সে আর কাজ করবে না। কারেন্ট লুপটা কাজ না করে সে কি করে যাবে, সে নেক্সট লুপে চলে যাবে। তার মানে I এর ভ্যালু যখন 46 হয়েছে, আমি দিছি কি কন্টিনিউ, তার মানে ও আর এই প্রিন্টের মধ্যে ঢুকবে না। মানে নিচে এখন যা আছে এই কন্টিনিউর পরে এখানে নিচে এই জায়গাটাতে যা যা কিছু আছে এগুলা একটা কাজও সে করবে না, সেই কারেন্ট লুপটাকে এন্ড করে দিয়ে নেক্সট লুপে চলে যাবে। তার মানে I এর ভ্যালু এখন 57 হয়ে যাবে। 46 এর জন্য এখানে যা যা হওয়ার কথা ছিল এগুলো আর এখানে একটা হবে। মানে এখানে যদি তোমার আরো অনেক কিছু লেখা থাকে, আরো অনেক অপারেশন থাকে, ধরো প্রিন্ট I ইনস্টেড টু, সো ও হচ্ছে নিচের এই দুইটা লাইনের একটা তো সে ঢুকবে না, সে কারেন্ট লুপটাকেই সে এন্ড করে দিবে। কারেন্ট লুপটাকে এন্ড করে দিয়ে সে নেক্সট লুপে চলে যাবে। সো মানে নেক্সট আইটারেশনে চলে যাবে, কারেন্ট আইটারেশনটা ক্লোজ করে সে নেক্সট আইটারেশনে চলে যাবে। সো I এর ভ্যালু অ্যাকচুয়ালি এখানে প্রিন্ট হওয়ার কথা ছিল, সেটাকে মানে জোর হলে প্রিন্ট হওয়ার কথা ছিল, সেটাকে আবার 2 দিয়ে মানে 2 পাওয়ার সেটাও প্রিন্ট হওয়ার কথা ছিল, বাট এই দুটো অপারেশনের একটাও হয় নাই এই জোরগুলোর জন্য। এইটা এটা এটা এই তিনটার জন্য একটাও হয় নাই। সে কি করছে, নেক্সট ভ্যালুতে চলে গেছে। যখনই সে একটা করে জোর ভ্যালু পাইছে সে নেক্সট ভ্যালুতে চলে গেছে। দ্যাটস ওয়াই আমার শুধুমাত্র এখানে প্রিন্ট আই মানে কি, আমি এই অংশটুকু বাদ দাও, এখন এখানে শুধুমাত্র প্রিন্ট আই আছে। এই প্রিন্ট আই এর কাজ কি, সে সব ভ্যালু প্রিন্ট করবে। কিন্তু দেখো সে যখনই জোর পাইছে সে কন্টিনিউ করার কারণে এই যে
নেক্সট এই কয়টা লাইনের সে একটাও এক্সিকিউট হয় নাই, নেক্সট এই কয়টা লাইনের সে একটাও এক্সিকিউট করে নাই, দ্যাটস ওয়াই জোরগুলো আর এখানে প্রিন্ট হয় নাই। এখন কি বুঝতে পারছো? সে যখনই কন্টিনিউ পাইছে, দ্যাট মিনস কন্টিনিউ এর নিচে যা যা কিছু আছে একটাও সে আর এক্সিকিউট করবে না, সে স্কিপ করে নেক্সট চলে যাবে। দ্যাটস ওয়াই এইটুকু অংশ তো পরের কথা, দেখো এই অংশটাও প্রিন্ট হয় নাই। এই প্রিন্টের কাজ কি ছিল? এই প্রিন্টের কাজ ছিল সবগুলো ভ্যালুকে সে এক সিরিয়ালে প্রিন্ট করবে, দেখো সে জোরগুলোকে প্রিন্ট করেনি। তো কন্টিনিউ অ্যাকচুয়ালি যে কাজটা করে সে হচ্ছে এক্সিস্টিং যে আইটারেশনটা আছে সেটাকে সে ক্লোজ করে দিবে, কিন্তু ক্লোজ করে দিলেও সে লুপ থেকে বের হবে না। ব্রেক কি করে? ব্রেক আইটারেশনটাকেও ক্লোজ করে, পুরো লুপটাকেও সে ক্লোজ করে দেয়। বাট কন্টিনিউ হচ্ছে প্রেজেন্টটাকে সে প্রেজেন্ট আইটারেশনটাকে সে ক্লোজ করে দিবে, বাট সে লুপকে ক্লোজ করবে না, সে নেক্সট আইটারেশনে চলে যাবে। বাট ব্রেক হচ্ছে আইটারেশনও ক্লোজ করে, লুপও সে ক্লোজ করে দিবে, মানে সে পরের একটা কিছুতেও সে ঢুকবে না। বাট আইটারেশন এ হচ্ছে নিচের গুলোতে ঢুকবে না, বাট সে নেক্সট ভ্যালুতে যাবে। এখন কি ব্রেক আর কন্টিনিউর পার্থক্য বুঝতে পারছো? ভাই আমার হ্যাঁ একটা আমার একটা প্রশ্ন ছিল ভাই, সেটা হুম। হলো আমি যদি আরো কিছু অ্যাড করতে চাই, আপনি যখন প্রথমে বললেন যে জোর যেগুলা সেগুলোকে আমি নিঃশেষে বিভাজ্য করলাম, তো এখন আমি যদি এটা বের করতে চাই যে আমি ধরেন 2 টাইমস অফ 23 ইজ 46, তাহলে আমি এইটা কিভাবে বের করব? মানে সবগুলোর জন্য মানে যে কয়টা জোর পাবো সে কয়টাকে কত দিয়ে ভাগ করা হয়েছে, মানে সেটা কিভাবে আনবো ভাই? কত দিয়ে ভাগ করা হয়েছে বলতে? হ্যাঁ, কত দিয়ে ভাগ মানে আই মিন 2 দিয়ে মানে 2 দিয়ে ভাগ করে আমি ভাগফলটাকে সরি প্রিন্ট কত করতে দিয়ে ভাগ না যাচ্ছ? ভাগ না 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 সরি কত দিয়ে ভাগ করা হয়েছে সেটা না, আই মিন 2 দিয়ে ভাগ করে আমি 23 পেয়েছি না, তো এইটা আমি প্রিন্ট করতে চাই যে আমি 2 দিয়ে ভাগ করে 2 এর সাথে আমি 23 গুণ করে আমি 46 পাচ্ছি, এইটা আর কি প্রিন্ট করব। মানে 2 তুমি টাইমস একটা সোজা বাংলায় তুমি হচ্ছে উৎপাদক হ্যাঁ সব প্রিন্ট করতে চাও। হ্যাঁ মানে জোরগুলা ফ্যাক্টরস বলে এটা ভাই, মানে মাল্টিপলস নাকি ফ্যাক্টরস একটু হ্যাঁ মানে বলো। 2 আচ্ছা, টাইমস ফ্যাক্টরস, হ্যাঁ 46 ফ্যাক্টরস বলে। হ্যাঁ ভাই। তাহলে ফ্যাক্টরের জন্য তোমাকে ফ্যাক্টরের একটা আলাদা ফাংশন লিখতে হবে যেটাতে তুমি ফ্যাক্টর খুঁজে বের করবা। এখন ফ্যাক্টরের কিভাবে বের করা যায়? ওকে, আমরা একটা ফ্যাক্টরের ফাংশন বের কর বানানোর ট্রাই করে দেখি। ফ্যাক্টরস, এখানে যদি আমি নামকে পাস করি তাহলে জিনিসটা হইতে পারে এরকম, for I in range num plus 1। ভাই লিস্ট থেকে বের করবেন, লিস্টে যেটা জোর। হ্যাঁ, বের তো করতে হবে। এখন তুমি যে ফ্যাক্টর বের করবে তোমাকে তো ফ্যাক্টরের জন্য একটা ফাংশন তৈরি করতে হবে না? ও আচ্ছা, জিনিসটা আমি তুমি ভাবছি আপনি বুঝে নাই, নতুন তোমার করে তো করতে। এটার জন্য কোনো কিছু বানানো অলরেডি নাই, তোমাকে বানাইতে হবে, এটা ম্যানুয়ালি হাতে হাতে কলমে বানাইতে হবে। So, এমনি হাতে প্রিন্টের মধ্যে দিলে হবে না? প্রিন্টের মধ্যে তুমি কিভাবে দেবে? এখন ধরো 46 এর জন্য তুমি 2 দিয়ে দিলে 46 আসলো, 34 এর জন্য কি আসবে? 17 দুগুণ 34। আচ্ছা, এখন আমি যদি এই জায়গায় 34 না দিয়ে 36 দেই, ওটার জন্য পারা যাবে। এখানে আমি যে কটা ভ্যালু শুরুতে দিছি এটার জন্য পারা যাবে। কেন? আমি ভাগফলটাকে জাস্ট প্রিন্ট করলেই হবে, 2 আর ভাগফলটাকে প্রিন্ট করলেই হবে। কিন্তু 36 এর জন্য তুমি কিভাবে করবে? 2 দিয়ে ভাগ করলে 18 আসে, 18 কে আবার 3 মানে 2 দিয়ে ভাগ করলে 9 আসে, সেই 9 কে আবার ভাঙা যায়, 3 তিরিকা 9 আসে। তো তুমি ওটার জন্য ওই সবগুলোকে যদি তুমি প্রিন্ট করতে চাও তাহলে তোমাকে আলাদা একটা ফাংশন তৈরি করা লাগবে এটার জন্য, বের করার জন্য, কিংবা লিখতে হবে, কোড লিখতে হবে এডিশনাল। আচ্ছা আচ্ছা ভাই দেখান জিনিসটা কি তাহলে। বুঝতে পারছো? জি 46 ভাই। এর জন্য ইজি। কেন? আমি আই পার্সেন্টেজের জায়গায় আই ডিভাইডেড বাই 2 দিলাম। সো এখন হচ্ছে 2 আমি প্রিন্ট করলাম 2 কমা দিয়ে টি হচ্ছে ওই যে ডিভিশনটাকে আমি একটা নতুন একটা ধরো ভেরিয়েবল রাখলাম ডিভ, কমা দিয়ে ডিভকে আমি প্রিন্ট করে দিলাম, তাহলে 2 আর 23 দুটোই প্রিন্ট হইলো। কিন্তু এটার ক্ষেত্রে তুমি কিভাবে দেবে? তাহলে তো তোমার 2 আর 18 প্রিন্ট হবে, আর কিছু আসবে না। জি সেই ভাই ক্ষেত্রে তুমি বুঝতে যদি পারছি। 18 কে আবার ভাঙতে চাও তোমাকে এরকম বেশ কয়েকটা লুপ চালাইতে হবে, লুপ চালায় ওখান থেকে সবগুলা ফ্যাক্টর খুঁজে বের করে নিয়ে সেগুলোকে প্রিন্ট করতে হবে। আমি ওটাই বলতেছি যে এটা ম্যানুয়ালি তখন করতে হবে, কিংবা তুমি নেটেও সার্চ করতে পারো find factors of a number python, প্রোগ্রামিংটা আছে, তারপর অভ্যাসবশত স্ট্যাক ওভারফ্লোতে যাওয়াটা বেটার। এই যে এটা একটা ফাংশন, সো ইন দ্যাট কেস তোমার হচ্ছে ওই ইয়াগুলো আসবে আর কি। ওরা রিডিউস ইউজ করছে। আচ্ছা, রিডিউস তোমরা বুঝবে না এখন, সো এটা এই এক্সাম্পল তোমাদেরকে দেখানোর দরকার নেই। এরাও রিডিউস ইউজ করছে, রিডিউস ছাড়া নেই।
এখানে কঠিন কোনো কিছু নেই যেটা তোমরা বুঝবে না। ওকে, আমি এটা কাটে দিলাম, কমান্ড ভি দিলাম। আচ্ছা, ওরা শুধু ফাংশনটা দিছে, তাহলে এখানে ফাংশনটার মধ্যে দিয়ে ভ্যালু পাস করা লাগবে। ফাংশনের নাম আছে ফাইন্ড ফ্যাক্টর। ফর এক্সাম্পল আমি এখানে ওই যে 36 কে পাস করলাম, কি আসে এখানে কিছু প্রিন্ট করছে করে নেই, তার মানে আমাকে প্রিন্ট করা লাগবে। ওকে, সো প্রিন্ট করলাম, রান দিলাম। এই যে 36-এর কি কি উৎপাদক সে হচ্ছে সবগুলো বের করে দিল। সো ওইটাই বলতেছি আর কি, যে এটা বাই ডিফল্ট কিছু নাই, তোমাকে এরকম একটা ফাংশন ক্রিয়েট করতে হবে ম্যানুয়ালি। সো আইদার তুমি এরকম নেট থেকে নিয়ে আসবা কপি করে, দেন জাস্ট ফাংশনটাকে কল করবা, সেটাও করতে পারো। ধরো তুমি এরকম এদের সবার জন্য চাও, তাহলে এক কাজ করি, ফর লুপ চালা দিই। ফর আই ইন লিস্টের নাম কি টেস্ট, তাহলে ফাইন্ড ফ্যাক্টরে কাকে পাস করব, আই কে পাস করব। উপরেরটার লজিকটা একটু দেখাবেন আরেকবার, যে হচ্ছে কিভাবে উৎপাদকটা নিয়ে আসতেছে। এটা আচ্ছা আসতেছে, আগে এটা করে আসি। সো এখানে কিছু মেসেজ লিখে দিই, factors of a number আর কোলন দিয়ে কমা দিয়ে দিলাম। সো আমি এখন হচ্ছে এই যে এই লিস্টের সবার জন্য প্রিন্ট করব। সো আমি এটা যদি রান দিই, ওকে, সো ফ্যাক্টরস অফ এ নাম্বার, আচ্ছা অফ এ নাম্বার না দিয়ে অফ আই দেই। ফ্যাক্টরস অফ কমা দিয়ে আই কমা দিয়ে আর কোলন, এটা রান করি। ওপস, কি ভুল করছি, কেন? দাদা এই জিনিসটা আমারও হয়, ওই যে হচ্ছে ভাই আর এর মাঝখানের পরে কোডে হলো কমা গিয়ে আই দিতে। ও আচ্ছা, সরি। ওকে, আচ্ছা কমা দেই, মিস্টেক হয়ে গেছে। ওকে, সো 3-এর জন্য এই যে এটা, 7-এর জন্য এটা, 57-এর জন্য আচ্ছা 1 3 19 57, 87-এর জন্য 29 আবার আছে, 3 29 87। আচ্ছা প্রাইম দেখে একটাও নেই। ও আচ্ছা 3 7 আর 89 হচ্ছে প্রাইম, আর বাকিগুলো হচ্ছে মানে বাকিগুলোর আর কি মাল্টিপল ফ্যাক্টর আছে। ওকে, তাহলে আমরা দেখে আসি ইয়া জিজ্ঞেস করছে কিভাবে করছে। আচ্ছা ওরা এন পাস করলো ফাইন্ড ফ্যাক্টর ফাংশন দিয়ে, প্রথমে একটা এমটি নিল, এমটি লিস্ট নিল। ওকে, দেন হচ্ছে ওই যে আমি যেটা শুরু করছিলাম লুপ নেওয়া, যে 1 থেকে হচ্ছে ওই সংখ্যা পর্যন্ত আর কি চলবে। এখন যদি কোন আইডিয়া যদি ভাগশেষ তোমার হচ্ছে নিঃশেষে যায়, তার মানে কি ওটা তুমি এই লিস্টের মধ্যে অ্যাপেন্ড করে দিবা। জিনিসটা কি বুঝতে পারছো? তোমার কোন একটা ভ্যালু, এই আই আই মানে কি 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত এই লুপটা চলবে, তার মানে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত সবগুলো ভ্যালু দিয়ে তুমি ভাগ করতেছো। সো যেই ভ্যালুটার জন্য তুমি ভাগশেষ 0 পাচ্ছ, সেই ভ্যালুটাকে তুমি কি করে দেবা, এটার মধ্যে অ্যাপেন্ড করে দেবা, এটার মধ্যে অ্যাপেন্ড করে দেবা। ওকে, দেন হচ্ছে আর কিছু না, ও জাস্ট দেন ভ্যালুটাকে পাস করছে। চাইলে তুমি এখান থেকে সরাসরি লিস্টটাকেও পাস করতে পারতো, মানে এত জটিলতার দরকার ছিল না, তুমি জাস্ট ডিরেক্ট রিটার্ন ফ্যাক্টর ভ্যালুস লিস্টটাকেই পাস করে দিতে পারতো। ঠিক আছে, মানে জিনিসটাকে তুমি শর্টকাটে এইভাবে করতে পারতো। আমি নিচে করে দিই, নিচের এই যে এই কটা লাইন ও এডিশনাল করছে, দরকার ছিল না। এই নিচের লাইনটুকু দাদা কেন করছে? ওইটাকে কি জাস্ট হচ্ছে হলো লিস্টটা ও কি স্ট্রিং এ না, কনভার্ট করছে? ও লিস্টটাকে স্ট্রিং এ কনভার্ট করছে। জিনিসটা কি বুঝতে পারছো? এই যে দেখো, ও ভ্যালু গুলাকে অ্যাক্সেস করছে, যে ফ্যাক্টর ভ্যালুস, এই যে এই লিস্টটাকে সে আবার অ্যাক্সেস করছে ভি দিয়ে অ্যাক্সেস করে। এই যে দেখ, প্রত্যেকটাকে সে হচ্ছে এই যে স্ট্রিং এ কনভার্ট করছে এবং এই যে কোটেশন দিয়ে স্পেস দিছে, এই যে স্পেস দিয়ে এটা কি তোমাদেরকে এই যে আউটপুটটা দেখালে তোমরা বুঝতে পারবে। এটা আমি কাটে দিলাম, এত প্যারার দরকার নেই। আমি রিটার্নই করব হচ্ছে এই লিস্টটা। তো এখন দেখো কি আসে, রান দিলাম, এই যে এখন লিস্ট আকারে আসছে। ও কি করছে জানো, ও হচ্ছে এই লিস্টটাকে আবার ও লিস্টের প্রত্যেকটা ভ্যালুকে সেখান থেকে বের করে সেটাকে হচ্ছে স্ট্রিং এ কনভার্ট করছে। এই যে ভি দিয়ে প্রত্যেকটা ভ্যালু, মানে ভি দিয়ে সব এই লিস্টের প্রত্যেকটা ভ্যালুকে অ্যাক্সেস করে, দেন আবার সেটাকে সে স্ট্রিং এ কনভার্ট করে
স্পেস দিয়ে দিয়ে এইভাবে একটা স্ট্রিং সাজাইছে আর কি। আর আমি ওইটাই বললাম আর কি যে এত কষ্ট করে দরকার কি, জাস্ট লিস্টটাকে রিটার্ন করে দিলেই তো হয়। এই যে, আর তোমরা যদি এটাকে আরো শর্টকাট করতে চাও, আরো ভালো বুদ্ধি আছে। আজকে আমরা কি শিখছি শুরুতে, মনে আছে? জি ভাই, শর্টকাট শিখেছি। কি শর্টকাট শিখছিলাম? ওই যে এক লাইনের মধ্যে আপনি লিখলেন একটা হ্যাঁ, ওটাকে কি বলছিলাম, লিস্টের নাম মধ্যে কি করে ফেলা। দিছিলাম? লিস্ট কম্প্রিহেনশন, রাইট? লিস্ট কম্প্রিহেনশন। জি ভাই। হ্যাঁ, তো আমরা এখানে দিব হচ্ছে কি দিব, আই দিব। আই কে আমরা এখানে অ্যাপেন্ড করতেছি। কিসের জন্য অ্যাপেন্ড করতেছি? লুপ চালাই, ফর আই ইন রেঞ্জ 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত, তার মানে n+1। ওকে, এরপরে কন্ডিশন নাকি, ইফ I %2 equal আই দিয়ে শুরু করতে ঠিক আছে, যে আই ফর আই ও আচ্ছা, এই প্রথম জিনিসটা হচ্ছে কোন ভ্যালুটা এখানে ঢুকবে। এখানে কোন ভ্যালুটা ঢুকতেছিল, অ্যাপেন্ড হচ্ছিল কোন ভ্যালুটা, আই। এইটা হচ্ছে ওই আই, তার মানে এখানে হচ্ছে প্রথম ভ্যালুটা হচ্ছে অলওয়েজ কোন ভ্যালুটা এই লিস্টের মধ্যে থাকবে, দেন তোমার হচ্ছে লুপ কন্ডিশন যা কিছু আছে সেটা। এখন কি বুঝতে পারছো? এই যে এখন আমি হচ্ছে এই ফর লুপটা নিলাম, এই যে ফর লুপটা প্রথমে নিলাম, দেন আমি কন্ডিশনটা নিলাম, দেন আমি কন্ডিশনটা নিলাম, ও সরি i%2 তো না, n%2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তাইলে সেই ক্ষেত্রে আমার i এর ভ্যালুটাকে আমি এখানে পাস করে দেব, মানে লিস্টের মধ্যে অ্যাপেন্ড করব। এই যে অ্যাপেন্ড করতেছি i, এই i হচ্ছে এই যে এই i, মানে শুরুর যে ভ্যালুটা তুমি দেখতেছো সেটা হচ্ছে কোন ভ্যালুটা ঢুকবে। আর এর পরে হচ্ছে প্রথমে তুমি ওই যে যেটা পরে পরে সিকোয়েন্সিয়ালি লিখে দিবা। সিকোয়েন্সিয়ালি প্রথমে কি আছে, লুপ, তো প্রথমে লুপ, তারপরে কি আছে, কন্ডিশন, তাহলে তারপরে হচ্ছে কন্ডিশন। ও n%2 কেন, n%i ইকুয়াল টু যদি ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় তারপরে না তুমি অ্যাপেন্ড করতেছো, সো যাকে অ্যাপেন্ড করতেছো সেটা তোমার শুরুতেই আসবে। এখন আমি যদি এটাকে রান করি, এই যে দেখো ওর প্রোগ্রামকে আমরা কত ছোট করে ফেললাম লিস্ট কম্প্রিহেনশন থেকে। খুব ভালো দিনে জিনিসটা করছি, তোমাদেরকে একবারে ইনস্ট্যান্ট এক্সাম্পল দেখে দিলাম। ওকে, সো এইটাই। এখন মানে তুমি চাইলে এরকমও করতে পারো যে তোমার কাছে এরকম, তুমি এরকম কোন একটা অ্যান্সার বের করছো, তুমি এখন ওই অ্যান্সারটা তুমি চাইলে স্ট্যাক ওভারফ্লোতে যা পোস্ট করতে পারো। এখানে অ্যাকচুয়ালি কি হয় জানো, এটা হচ্ছে একটা ফোরাম। স্ট্যাক ওভারফ্লো হচ্ছে এই যে কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের জন্য বেস্ট একটা জায়গা। কেন, তুমি লিটারালি যাই সার্চ দিবে না কেন, মোটামুটি অলরেডি ওই কোশ্চেনটা এর আগে কেউ না কেউ, পৃথিবীর কেউ না কেউ আস্ক করে বসছে, এবং সেটার জন্য ওই ওই ফিল্ডের এক্সপার্টরা এরকম অ্যান্সার দিয়ে দেয়। সো তুমি যদি নিজে বেটার কোনো অ্যান্সার বের করতে পারো অন্য কারো থেকে, তুমি নিজে এই জায়গায় অ্যান্সার পোস্ট করতে পারো। এবং এখানে আপ ভোটিং ডাউন ভোটিং এর ব্যাপার স্যাপার আছে। সো বেশি আপ ভোট হলে তোমার মানে প্রোফাইলের কিছু ইয়া বাড়বে আর কি, মার্ক বাড়বে। সো অনেকে হচ্ছে স্ট্যাক ওভারফ্লোর মানে অনেকে অ্যাক্টিভ ইউজার আছে যারা এখান থেকেও জব পায়। এই যে এখানে ফাইন্ড এ জব আছে, কারো যদি প্রোফাইল খুব ভালো থাকে, সো কারো প্রোফাইল খুব ভালো থাকে মানে কি, সে এখানে অনেক সলিউশন পোস্ট করছে, দ্যাট মিন্স সে এই লাইনে এক্সপার্ট। সো এখান থেকেও অ্যাকচুয়ালি স্ট্যাক ওভারফ্লো প্রোফাইল থেকেও অ্যাকচুয়ালি অনেকের জব হয়, মানে বেশ একবার টপ টপ কোম্পানিতে জব হয় আর কি। সো জিনিসটা হচ্ছে দিন শেষে এটা হচ্ছে ফোরাম। তুমি যে কোনো যে প্রবলেমটা ফেস করতেছো, এই প্রবলেমটা এর আগে পৃথিবীর কেউ না কেউ ফেস করে আসছে। সো ওই জিনিসটা খুব ইজিলি এখানে, মানে তুমি সার্চ দিলে, নেটে সার্চ দিলেই এরকম স্ট্যাক ওভারফ্লোর অনেকগুলো এরকম পাবা, একবার সেম টাইপের জিনিস। দেখো, efficient way to finding all factors number and return it, find factors of a number using the simplest way, best way, মানে এরকম কেউ না কেউ কোশ্চেন করছে, তোমার মতে কেউ না কেউ কোশ্চেন করছে, এবং দেন আবার তোমার মতে কেউ না কেউ এটার অ্যান্সার বের করে দিছে। সো এই ফোরাম হচ্ছে অলওয়েজ বেস্ট জায়গা। এই জন্য আমি শুরুর দিকের এত ভালো ইয়া জায়গা থাকা সত্ত্বেও আমি এগুলোতে না ঢুকে এখানে চলে আসছি অভ্যাসের কে, কারণ যে মানে এখানে তুমি অ্যান্সার পাবেই, এটা নিশ্চিত মোটামুটি। হ্যাঁ বলো। দাদা, প্রথম মানে 20-25 মিনিট আমার একটু মিস করে গেছি আমি। ওই আপনি যে হলো ওই যে পুরা কন্ডিশনের ফরের পরের টুকটা এক লাইনে লিখলেন, এইটার ইয়াটা একটু আরেকবার বলবেন আর কি। আচ্ছা, লিস্ট কম্প্রিহেনশন হচ্ছে এই যে, তো আমরা আগে যে কাজটা করতাম, আমরা হচ্ছে ধরো এখানে আছে, আমরা হচ্ছে শুধুমাত্র ইয়া করবো যে পার্টিকুলার কয়েকটা ভ্যালুর বর্গের ভ্যালুগুলো রাখবো এই লিস্টের মধ্যে। তাহলে আমরা আগে কি করতাম, আগে আমরা প্রথমে লুপ চালাতাম, ধরো 0 থেকে 6 পর্যন্ত, 0 থেকে 5 পর্যন্ত যে ভ্যালুগুলো, তার বর্গের ভ্যালুগুলো আমি রাখবো।
তা আমি কি করতাম, এরকম বর্গ নিলাম, বর্গ নিয়ে সেটাকে আমি কি করতাম, অ্যাপেন্ড করে দিতাম না লিস্টটা, এই যে দেন আমি এই আউটপুটটা পেলাম। সো আমি যদি এটাকে এক লাইনে করতে চাই, এই যে আমি পরে এটা করছি, আমি অ্যাকচুয়ালি আমার দরকার কোন জিনিসটা, এই আই স্টার স্টার 2, সো এটাকে আমি রাখলাম শুরুতে, এই জিনিসটাই অ্যাকচুয়ালি এখানে অ্যাপেন্ড হবে। কার জন্য নিচ্ছি, ফর আই ইন রেঞ্জ 6। সো পরে আমি বলে দিলাম যে কার জন্য, মানে আই এর ভ্যালুটা কিভাবে আইটারেট হচ্ছে আর কি। তো আই এর ভ্যালুটা কিভাবে আইটারেট হচ্ছে, দেন ওই আই এর ভ্যালুটার জন্য আমি হচ্ছে, মানে আই এর কোন ভ্যালুটার জন্য আমি অ্যাকচুয়ালি এই অপারেশনটা চালাবো এবং এখানে স্টোর করব। সো এই যে বর্গ স্টোর করতেছি, আর এখানে আছে আই কে আইটারেট করতেছি কোয়ার্টার, দেন আমি এখানে রেজাল্টটা সেম রেজাল্টটা পাই গেলাম। ওকে, তো আমি হচ্ছে যে জিনিসটা বলতেছিলাম যে আমি এখানে শুধুমাত্র যে অপারেশন চালাতে পারবো তা না, আমি এখানে চাইলে ফাংশনও চালাতে পারবো। লিস্ট কম্প্রিহেনশনের ভিতরে ফাংশনও চালানো যায়। যেমন তুমি এই যে এখানে ইভেন অডের জন্য আমি ইভেন একটা ফাংশন নিছি যেখানে আমি রিটার্ন ট্রু অথবা ফলস করতেছি। সো লিস্ট কম্প্রিহেনশনে আমি যেটা করতেছি, দেখো ফাংশনটাকেই কল করছি, ইভেন অর্ডারের মধ্যে আই কে পাস করছি, আর পরে হচ্ছে ওই যে আইটারেশন, মানে আই এর ভ্যালুগুলো কিরকম হবে, আই এর কোন ভ্যালুগুলোর জন্য আমি অ্যাকচুয়ালি এই অপারেশনটা চালাচ্ছি। লিস্ট কম্প্রিহেনশনের শুরুতে তুমি যেই ভ্যালুটা দেখবা সেটা হচ্ছে কোন অপারেশনটা চালানো হবে একটা ভেরিয়েবলের উপরে, আর পরে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে যে ওই ভেরিয়েবলের ভ্যালুগুলো কিরকম হবে। মানে আগে তুমি যেটা এরকম আলাদা করে ফর লুপের ভিতরে আলাদা আলাদা করে লিখে আসতে, এখন সবগুলো একটা লাইনের মধ্যে চলে আসবে। সো শুরুতে হচ্ছে ওই ভ্যালুর উপর কি অপারেশন, আর পরে হচ্ছে ওই ভ্যালু ওই পার্টিকুলার ভেরিয়েবল, মানে শুরুতে হচ্ছে ওই একটা ভেরিয়েবলের উপর কি অপারেশন হবে, আর পরে হচ্ছে ওই ভেরিয়েবলটার ভ্যালুগুলো কিভাবে পরিবর্তিত হবে। সো এই যে ফর আই ইন টেস্ট, আমি এখানে আই এর ভ্যালু আই দিয়ে হচ্ছে আমি এই পুরো লিস্টটাকে অ্যাক্সেস করলাম, দেন আই এর ভ্যালুগুলোকে আমি হচ্ছে ইভেন অর্ডারের মধ্যে দিয়ে পাস করলাম। সো দেখো ইভেনের জন্য ট্রু রিটার্ন করছে, ফলস এর জন্য ফলস, সরি অডের জন্য ফলস রিটার্ন করছে। সো দেখো আমার লিস্ট ছিল এরকম 3 6 9, এই যে ফলস ট্রু ফলস, এইভাবে সে ইভেনের জন্য সে ট্রু করছে আর বাকিগুলোর জন্য সে ফলস করছে। তার মানে তুমি কি লিস্টের মধ্যে তুমি এক লাইনের মধ্যে তুমি অ্যাকচুয়ালি এই কাজগুলো করতে পারবে আর কি। ইভেন দেখো এখানে আমরা কি করছি, ইভেন লিস্ট নিচ্ছি। সো শুরুর দিকে এই যে এটা হচ্ছে আমার বড় প্রোগ্রামটা, আমি কি করছি যে একটা ব্ল্যাঙ্ক লিস্ট নিছি, টেস্টের মধ্যে ঢুকছি আই দিয়ে, দেন প্রত্যেকটা ভ্যালুর জন্য যদি এটা নিঃশেষে বিভাজ্য হয় 2 দিয়ে তাহলে আমি এটা অ্যাপেন্ড করছি, নাইলে অ্যাপেন্ড করি নাই। সো দিন শেষে আমি শুধু জোরের ভ্যালুগুলো পাইলাম। এখন এই জিনিসটারই শর্টকাট ভার্সন হচ্ছে এই যে এটা। সো জিনিসটা হচ্ছে আমি কাকে নিচ্ছি, আই কে নিচ্ছি। এখন আই এর ভ্যালুটা কিভাবে আসতেছে, আই এর ভ্যালুটা হচ্ছে প্রথমে টেস্টের মধ্যে ও অ্যাক্সেস করতেছে, এই যে সবগুলোকে সে অ্যাক্সেস করতেছে, দেন অ্যাক্সেস করার পরে একটা কন্ডিশন চালানো হয়েছে যদি ওইটাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হয়, দেন ওই আইটাকে তুমি হচ্ছে এখানে অ্যাপেন্ড করো, দেন ওই আইটা এখানে অ্যাপেন্ড হয়ে শুধু আমার জোরগুলো প্রিন্ট হয়েছে। এখন বলো এখানে এই জায়গাটুকুতে কোনো কনফিউশন থাকে? না দাদা ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এক্সাম্পল গুলো তোমরা দেখতে দেখতে আরো ক্লিয়ারলি বুঝবে আর কি, মানে নিজেরা যখন আসলে প্র্যাকটিস করতে থাকবে তখন আরো ক্লিয়ার হবে। ও আচ্ছা, আজকে অলরেডি 10টা 15 বাজে গেছে, আমি তো তাহলে আজকে আর তোমাদেরকে ক্লাস দেখাতে পারছি। আচ্ছা লাস্ট তোমাদেরকে অন্য একটা ছোট জিনিস দেখাটাকে শেষ করে দেই। সেই ক্ষেত্রে আমাকে একটু জুপিটারের বাইরে বের হইতে হবে আর কি। তো তোমরা এখন একটু কমান্ড প্রম্পটে কাহিনী দেখো। আচ্ছা আমি একটা ডেমো একটা ডিরেক্টরি তৈরি করে নিই। ওকে, সো একটা ডেমো ডিরেক্টরির মধ্যে ঢুকছি। এখন একটা ফাইল আমি ক্রিয়েট করব। তোমাদের বুঝা, মানে তোমরা জাস্ট কোডটা দেখবে, আমি এখানে কি কমান্ড দিচ্ছি ওটা আপাতত দেখার দরকার নেই। সো আমি test.py নামে একটা পাইথন ফাইল ক্রিয়েট করলাম। এখন পাইথন ফাইলের মধ্যে এখন কি কোড লিখবো সেটা দেখো। আচ্ছা, আমি একটা মডিউল নিলাম সিস। আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমি কমান্ড লাইন থেকে আমি ইনপুট নিব। মানে আগে আমরা কি ভিতরে মানে প্রোগ্রাম রান করার পরে ইনপুট নিতাম না, এখন প্রোগ্রাম রান করার আগে ইনপুট নিব। ঠিক আছে? আচ্ছা, তো এক কাজ করি তাহলে, আমরা হচ্ছে কি কি ইনপুট নিচ্ছি সেটা হচ্ছে আমরা কিভাবে দেখতে পারি। সো সিস argv আর্গুমেন্ট, মানে ওগুলাকে আমরা বলতেছি আর্গুমেন্ট। সো আর্গুমেন্ট গুলো আমরা হচ্ছে কিভাবে
প্রিন্ট মানে কি 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 আর্গুমেন্ট পাস করছে সেটাকে আমরা প্রিন্ট করব। আর ধরো হচ্ছে আর আমরা হচ্ছে ভ্যালু গুলোকে অ্যাক্সেস করব, মানে প্রত্যেকটা আর্গুমেন্টকে অ্যাক্সেস করব। প্রথমে হচ্ছে কয়টা সম্ভবত এর, আচ্ছা ওয়েট, আমরা রান করি তাহলে বুঝতে পারবো। প্রথমটা হচ্ছে লিস্ট, আমার কতগুলো আর্গুমেন্ট আছে সেটা লিস্ট। আর এখন হচ্ছে আমরা লিস্টে অ্যাক্সেস করতেছি, সো এখন হচ্ছে আমরা একটা একটা করে প্রিন্ট করব। প্রিন্ট আই। আচ্ছা এখন এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা আমরা দেখে আসি। python test.py, আচ্ছা python test.py ধরো এর মধ্যে আমি পাস করবো এরকম 3 4 5, রান করলাম। দেখো প্রথমে আমার হচ্ছে ও লিস্ট দিল একটা, তার মানে আমি আসলে এখানে কি কি পাস করছি। আচ্ছা প্রথম আর্গুমেন্ট হচ্ছে অলওয়েজ আমার ফাইল নেম, এই যে আমার ফাইলটাই হচ্ছে আমার প্রথম আর্গুমেন্ট। এরপরে অ্যাকচুয়ালি আমার পরের ভ্যালুগুলো দেখো কোনটা কোনটা আছে, 3 4 5, এই যে 3 4 5 কে আমি এখানে পাঠাইছি। এখানে পাঠানোর সুবিধা কি, আমি যখন রান করতেছি তখন পাঠানোর সুবিধা, এটা জুপিটারে করা যায় না আনফরচুনেটলি, কারণ এটা টার্মিনালে, কিংবা করা গেলেও আমি এক্স্যাক্টলি জানি না, এটা দেখতে হবে। আচ্ছা আমি আবার কোডে ঢুকি, উদ্দেশ্য কি সেটা তোমাদেরকে দেখায় আসি। ধরো আমি এক কাজ করব, আমি হচ্ছে ধরো হচ্ছে যোগের কাজ করব, ঠিক আছে? তাহলে আমরা এক কাজ করি, আমরা এইভাবে অ্যাক্সেস না করে প্রথমটাকে কেমনে বাদ দিই। আচ্ছা এত কষ্ট করা লাগবে না, আমরা হচ্ছে সাম নামে একটা ভেরিয়েবল নিলাম। সামের মধ্যে হচ্ছে আমরা sys.argv1 প্লাস sys.argv2, দেন আমরা এটাকে জাস্ট প্রিন্ট করে দেব। ব্র্যাকেট ক্লোজ করে নিই, ওকে। তো এখন হচ্ছে আমি যেটা করব, আমি এখানে দুইটা আর্গুমেন্ট পাস করব প্রোগ্রাম রান করার সময়, সেই দুটো ভ্যালু এখানে আসবে এবং যোগ হয়ে আমার এটা প্রিন্ট করবে। ওকে, তো আমি যদি এটা সেভ করে এখন রান করি, আবার ধরো 3 আর 4 কে আমি পাস করলাম, রান করলাম, বাই ডিফল্ট সে স্ট্রিং হিসেবে ঢুকছে এবং সে হচ্ছে যোগ করার পরে 34 নিয়ে আসছে। আচ্ছা আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এটাকে ইন্টিজারে কনভার্ট করতে পারি, ইন্টিজার ফাংশনের মধ্যে দিয়ে পাস করে এটাকে ইন্টিজার ফাংশনের মধ্যে পাস করে দেই। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথম যে আর্গুমেন্টটা পাইলাম সেই আর্গুমেন্টটাকে আমরা হচ্ছে ইন্টিজার কনভার্ট করলাম, এবং দ্বিতীয় যে আর্গুমেন্ট পেলাম সেটাকে ইন্টিজার কনভার্ট করলাম, এবং দুইটাকে যোগ করে আমরা সামটাকে প্রিন্ট করতেছি। তো আমরা যদি এখন রান করি আবার, এই যে ভ্যালু আসছে কত, 7। তো জিনিসটা হচ্ছে এইটাই যে তোমরা আমরা হচ্ছে ভিতরে ইনপুট নেই, বাট তোমরা যদি চাও যে কখনো প্রোগ্রামের বাইরেই তোমরা ইনপুট দিবা, মানে প্রোগ্রাম রান করার সময়, তখন তোমাদেরকে সেটা হচ্ছে আর্গুমেন্ট হিসেবে তোমার হচ্ছে মানে তোমার ওই পার্টিকুলার প্রোগ্রামের আর্গুমেন্ট হিসেবে তোমাকে পাস করতে হবে, এবং সেটা তুমি টার্মিনালি এইভাবে এক্সট্রা ভ্যালু দিয়ে পাস করতে পারো। এখানে আমি দুইটা ভ্যালু পাস করছি, তুমি চাইলে আরো ভ্যালু পাস করতে পারো। প্রথমটাকে আমি অ্যাক্সেস করছি 1 ইন্ডেক্স দিয়ে, পরেরটাকে আমি অ্যাক্সেস করছি 2 নম্বর ইন্ডেক্স দিয়ে। 0 নম্বর ইন্ডেক্সে অলওয়েজ ওই ফাইল নেমটা থাকে। সো এইটা হচ্ছে করতে গেলে তোমাদেরকে ওই যে আমরা প্রোগ্রামে যদি যাই আবার, তোমাদেরকে হচ্ছে এই যে সিস মডিউলটা ইউজ করতে হবে। আমি জাস্ট এটা তোমাদেরকে হচ্ছে আজকের যে ইয়াটা আছে ওখানে পেস্ট করে দিচ্ছি, ফাইলটা আছে এই যে এরকম। তোমরা হচ্ছে সিস মডিউলটাকে কল করবা, দেন তোমরা হচ্ছে sys.argv এই লিস্ট, এটা হচ্ছে একটা লিস্ট,
এই লিস্টের মধ্যে তুমি অ্যাকচুয়ালি যত আর্গুমেন্ট আছে সবগুলোকে পাবে, এবং প্রথম আর্গুমেন্টটা অবশ্যই তোমার ফাইল নেম, এবং পরের গুলো হচ্ছে তোমার ওই যে নেক্সট তুমি যেগুলো ম্যানুয়ালি ইনপুট দিছো আর কি। সো প্রথমটা যদি আমার 0 নাম্বারটা যদি ফাইল নেম হয় তাহলে 1 নাম্বার কি নেক্সট আর্গুমেন্ট, 2 নাম্বার হচ্ছে তারপরে যে আর্গুমেন্টটা তুমি ম্যানুয়ালি দিছো। সো ওই দুটোকে আমি ইন্টিজার কনভার্ট করলাম এবং দেন যোগ করে দিলাম। তো এটা হচ্ছে তুমি যদি প্রোগ্রামের বাইরে থেকে ভ্যালু ইনপুট দিতে চাও, ইন দ্যাট কেস এইটার জন্য তোমাদের যেটা করতে হবে, আলাদা পাইথন ফাইল তৈরি করে তোমাদেরকে কমান্ড লাইনে রান করতে হবে। আর যদি লেটস চেক how to run আচ্ছা, সম্ভবত অপশন আছে। অনেক কমপ্লেক্স, সো এটা দরকার নেই। তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে ফাইল ক্রিয়েট করবা আলাদা .py ফাইল ক্রিয়েট করে, দেন এরকম দিলে তোমরা হচ্ছে এরকম বাইরে থেকে মানে প্রোগ্রাম রান করার সময় তোমরা বাইরে থেকে আর কি ভ্যালু দিতে পারবা। এটা হচ্ছে তোমাদেরকে লিখে দিই, input values from outside the program, markdown, run. ওকে, এই জিনিসটা just তোমরা হচ্ছে আমি যেভাবে করলাম তোমরা জাস্ট .py ফাইল ক্রিয়েট করে দেন রান করার সময় তোমরা এরকম বাইরে এডিশনাল ভ্যালু দিয়ে তোমরা এরকম ভাবে কাজ করতে পারো আর কি। এটা জাস্ট একটা এক্সাম্পল আর কি। তো এই হচ্ছে আপাতত আজকের জন্য। এখন বলো এখান পর্যন্ত তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? এনিওয়ান? নাই দাদা। ওকে, তাহলে আজকে আসলে খুব বেশি আগানো হয়নি, তোমাদের বেসিক গুলোই আবার ঘুরে ফিরে চালানো হলো আর কি। আচ্ছা, নেক্সট দিন আমরা তাহলে হচ্ছে পাইথনের ক্লাস দেখবো। তো তার আগে তোমরা হচ্ছে ফাংশন খুব ভালো মতো ক্লিয়ার হয়ে নিবা। ফাংশন না বুঝলে ক্লাসের ভিতরে মেথড বুঝবে না। সো ফাংশনটা আগে আরো ভালো করে ক্লিয়ার হয়ে নাও, কিভাবে আমরা এই যে ফাংশন ইউজ করতেছি। ঠিক আছে? তোমরা নিজেরা প্রত্যেকটা, তোমরা এতদিন ধরে যা যা প্রোগ্রাম করছো প্রত্যেকটার জন্য ফাংশন তৈরি করো, তার ভিতরে অপারেশন গুলোকে পাস করে দাও, বাইরে থেকে জাস্ট ফাংশনটাকে কল করে ওর মধ্যে দিয়ে তুমি তোমার ভ্যালু পাস করে দিবে এবং সে তোমার করসপন্ডিং রেজাল্টটা রিটার্ন করে প্রিন্ট করে দিবে। সো এতদিন ধরে যা যা কিছু করছো সব কিছু ফাংশন দিয়ে এখন প্র্যাকটিস করো। মানে ফাংশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমাদের গতদিন বলছিলাম যে মডুলার প্রোগ্রামিং হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। একটা লং লাইনের প্রোগ্রাম বোঝার জন্য মডুলার তোমার হচ্ছে ফাংশন অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি। কারণ তুমি যদি ফাংশন ইউজ না করো, তুমি আসলে কয়েকশো লাইনের কোড কিংবা কয়েক হাজার লাইনের কোড তুমি ওই যে কয়েকদিন কিংবা ধরো 50 লাইনের কোডই তুমি দেখা যাবে যে কয়েক ঘন্টা ধরে বুঝতে পারবে না। বাট তোমার যদি মডুলার ফাংশন থাকে তাহলে দেখা যাবে যে কয়েকশো লাইনের কোডও তুমি কিছুক্ষণের মতো বুঝে গেছো যে পুরো প্রোগ্রামটা আসলে কি কাজ করতেছে। তো এই তো, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ফাংশন আরো ভালোভাবে ক্লিয়ার হও। তাহলে আমি অবশ্য আজকে আসলে একটা ইনিশিয়াল ওভারভিউ দিতে চাইছিলাম ক্লাস সম্পর্কে। তো নেক্সট দিন হচ্ছে আমরা ডিটেইলস তাহলে আলোচনা করব। ঠিক আছে? এনি কোশ্চেন লাস্ট টাইম? ওকে, যদি কোশ্চেন না থাকে দেন তাহলে আজকের মতো ক্লোজ। তো আমি স্টপ শেয়ারিং দিচ্ছি এবং এন্ড করে দিচ্ছি। বাই এভরিওয়ান। বাই।